আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আরো একটি নতুন লাইভ ক্লাসে। তো আমরা দেখতে দেখতে আমাদের ফ্রি ইকোনমিক্স এমসিকিউ ক্র্যাশ কোর্সের একদম সর্বশেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমাদের সর্বশেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দশম অধ্যায়, এবং আজকে আমরা দশম অধ্যায়ের সবগুলো এমসিকিউ আলোচনা করব। তো তোমরা যারা আমার সাথে যুক্ত আছো, আমাকে ঠিক মতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও, এবং আমাদের এই লাইভ ক্লাসে যদি ঠিক মতো শোনা যায়, দেখা যায়, তাহলে বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও এবং তোমাদের ওয়ালে ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমরা আমরা আজকে দশম অধ্যায় আলোচনা করব। খুব আজকে বেশিক্ষণ আলোচনা করবো না, একদম খুব ছোট একটা ক্লাস হবে। এবং এই ক্লাসটা আমাদের গতকাল হওয়ার কথা ছিল। আমরা গতকাল আমার একটা অনিবার্য কারণবশত ক্লাসটা নিতে পারি নাই। তো আজকে আমরা ক্লাসটা নিচ্ছি, এবং তোমাদের আগামীকাল কিন্তু এই ক্লাসের উপর ভিত্তি করে, অর্থাৎ 6টা ক্লাস আমরা নিয়েছি। প্রথম পত্রের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এবং নবম এবং দশম অধ্যায় আজকে নিচ্ছি। এই 6টা ক্লাসের উপর ভিত্তি করে, অর্থাৎ এই 6টা চ্যাপ্টারের উপর ভিত্তি করে তোমাদের একটা কুইজ টেস্ট হবে আগামীকালকে, এবং তোমাদের জন্য যে আকর্ষণীয় পুরস্কারগুলো থাকছে এই কুইজ টেস্টের জন্য, সেগুলো আমরা আজকে রাত 10টা একটা লাইভ সেশন করব। সেই সেশনে তোমাদেরকে জানাবো কি কি পুরস্কার থাকছে। খুবই আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার থাকবে তোমাদের জন্য, এবং এটা আসলে তোমাদের জন্য একটা সৌভাগ্য বলা যায় যে এই রকম একটা এক্সামের আয়োজন, এবং যেখানে তোমরা পুরস্কৃত হবা, পাশাপাশি তোমাদের জন্য খুবই সুন্দর সুন্দর গিফট রয়েছে। তো সবকিছু আজকে রাত 10টায় আমি লাইভের মাধ্যমে জানাবো। এবং ক্লাসটাকে সবাই শেয়ার করে দিও, মেনশন করে দিও বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে। আমিও তোমাদের সাথে একটু লাইভটা শেয়ার মেনশন করে দিচ্ছি, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং আমি একটু শেয়ার মেনশন করে দিচ্ছি। ওকে, আমি একটু শেয়ার মেনশন করে দিচ্ছি তোমাদের সাথে, যাতে সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে। এবং আমাদের আজকে যেটা আমরা বলবো সেটা হচ্ছে, তোমাদের যে আকর্ষণীয় পুরস্কারগুলো থাকবে সেগুলো আমরা আজকে রাত 10টা একটা লাইভ সেশন নিব তোমাদের জন্য। সেই লাইভ সেশনে তোমাদেরকে আমরা বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব। পরীক্ষাটা কিভাবে হবে, কোথায় হবে, কেমনে হবে, একদম ডিটেলস আমি তোমাদেরকে আলোচনা করবো ইনশাল্লাহ আজকে ঠিক রাত 10টায়। ওকে, আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে লাইভ সেশনটা, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করে দাও। কালকে তোমাদের কুইজ টেস্টটা অনুষ্ঠিত হবে, আর এই কুইজ টেস্টটা কিভাবে হবে, কেমনে হবে, সবকিছু আজকে রাত 10টায় একটা লাইভ সেশন হবে। তোমাদের জন্য যে গিফট গুলো থাকছে সেই গিফট গুলো সম্পর্কে আলোচনা করব, সবকিছু বিষয় তোমাদেরকে দেখাবো, শোনাবো। তো আমরা 10টা পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা ক্লাসটা এখন নিচ্ছি, রাত 10টায় তোমাদের আলাদা একটা লাইভ সেশন হবে। সেই সেশনে আমি তোমাদেরকে এই গিফট গুলো সম্পর্কে আলোচনা করবো, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলে। আমাদের সাথে শিহাব আছে, আমাদের সাথে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সাদি আক্তার আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আঞ্জুমান আরা রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমার সাথে কুবরা আছে, আচ্ছা, সালাম দিয়েছে। কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ, তোমাদের সবার দয়। নিহা আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সিনতি, আচ্ছা সিনতি শুধু সালাম দিয়েছে। তারপর আমাদের সাথে রয়েছে আশরাফুল ইসলাম আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে আরো আছে পার্বন রয়েছে আমাদের সাথে, কেমন আছে? ভালো আছি। আমাদের সাথে ফাল্গুনি রয়েছে, কেমন? সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মালিহা রয়েছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে মারিয়া আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তাহমিনা, সরি তাহমিদা আক্তার আছে, সালাম দিয়েছে। যারা ইসলাম আছে আমাদের সাথে, কেমন আছে? ভালো আছি। আমাদের সাথে রয়েছে শরীফুল ইসলাম সিয়াম, আমাদের সাথে রয়েছে। স্যার আজকে কি লাস্ট ক্লাস? হ্যাঁ, আজকে আমাদের শেষ ক্লাস, এবং তোমাদেরকে আজকে বিরক্ত করা শেষ। তো একটু বিরক্ত করছি শেষ মুহূর্তে এসে, সেটা হচ্ছে একটু সবাই ক্লাসটা একটু শেয়ার মেনশন করে দিও, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবা। কি ক্লাসটা নিজের ওয়ালে শেয়ার করে দিবা। বন্ধু বান্ধবদের যে গ্রুপ থাকে সেই গ্রুপে তোমরা শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এবং অন্যান্য যেখানে তোমরা শেয়ার করতে পারো সব জায়গায় শেয়ার করে দাও। এবং বন্ধু বান্ধব যারা কাছে আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে। আমাদের সাথে ইসরাত আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে বাইজিদ আছে, সালাম দিয়েছে। আগামীকাল কিন্তু আমাদের সেই মহেন্দ্রক্ষণ, আগামীকালকে তোমাদের লাইভ তোমাদের এক্সামটা হবে। তো আজকে রাত 10টায়, কালকে তোমাদের কালকে তোমাদের এক্সাম কখন হবে, কিভাবে হবে, পুরস্কার কি থাকবে, কেমনে তোমরা এক্সাম দিবা, কত নাম্বার এক্সাম হবে, কাটমার্ক থাকবে নাকি, মাইনাস মার্কিং থাকবে নাকি থাকবে না, এবং ডিটেলসে তোমাদেরকে আজকে রাত 10টা একটা লাইভ সেশন আমরা অনুষ্ঠিত করবো, বা লাইভ সেশন নিব পড়ালেখা পেজেই। এখানে লাইভ সেশন হবে আজকে রাত 10টায় সেই লাইভে তোমাদেরকে বিস্তারিত আমরা বলে দিব কিভাবে এক্সামটা আমরা নিব, এবং সবকিছু বিস্তারিত জানানো হবে। সেই এক্সামে অংশগ্রহণ করার জন্য উপরে একটা ডেসক্রিপশন একটা লিংক দেওয়া আছে, রেজিস্ট্রেশন ফর্ম আছে,
সেই ফর্মটা ফিল আপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, সেই গ্রুপে কিন্তু ক্লাসটা মানে এক্সামটা হবে, ঠিক আছে? সো আমরা একটু দ্রুত সবাই জয়েন করে ফেলি, যারা আছো সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, কেমন? আজকে লাস্ট, আজকে তোমাদের একটু বিরক্ত করছি, এরপর আর বিরক্ত করবো না, ঠিক আছে? তো একটু সবাই শেয়ার করে দাও এবং মেনশন করে দিবা সবাই। সোহাগ রয়েছে আমাদের, স্যার পরীক্ষার জন্য কি সাজেশন দেন? পরীক্ষার জন্য সাজেশন হচ্ছে এই ক্লাসগুলোই সাজেশন, পরীক্ষার সাজেশন হচ্ছে এই ক্লাসগুলো, যেগুলো তোমরা 6টা ক্লাস আমি নিয়েছি, এই 6টা ক্লাসই হচ্ছে তোমাদের জন্য সাজেশন। আমাদের সাথে রয়েছে রিয়াজ উদ্দিন রয়েছে, আচ্ছা মেনশন করেছে, ওকে থ্যাংক ইউ। আমাদের সাথে পারভেজ আছে, স্যার বেসিক ক্লাস দিলে ভালো হয়, 9-10 অধ্যায়ে সেকেন্ড পেপার পার্টের, সেকেন্ড পার্টের 9-10, বুঝিনি তোমার কথা। আচ্ছা তারপর হচ্ছে সানজিদা আক্তার, আচ্ছা বেসিক ক্লাস নেওয়ার কথা বলছে, আচ্ছা অবশ্যই তোমাদের জন্য আমরা বেসিক ক্লাসের আয়োজন করছি। আমরা পড়ালেখার পক্ষ থেকে তোমাদের জন্য অল সাবজেক্টের, অর্থাৎ ব্যাকরণ শিক্ষা মানে সবগুলো সাবজেক্টে আমরা ক্লাস নিয়ে আসতে খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবা। তাসনিম রয়েছে, এই সুসংবাদ তোমরা খুব শীঘ্রই পাবা। তাসনিম রয়েছে, সালাম দিয়েছে, টেস্ট খুব ভালো, বুঝিনি তোমার কথা। আচ্ছা আপনার ক্লাস আপনার ক্লাস গুলো করে প্রি টেস্টে খুব ভালো সিকিউ দিয়েছি স্যার, হোলি ক্রস কলেজে ফার্স্ট ইকোনমিক্স এত ভালো হইলো, থ্যাংক ইউ। হোলি ক্রস কলেজে বলছে আমাদের সাথে তাসনিম বলছে, ওকে থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং ধন্যবাদ তোমাকে আমাদেরকে ফিডব্যাক জানানোর জন্য। সাদিয়া রয়েছে, সালাম দিয়েছে, কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই একটু শেয়ার করে দিবা, আজকে লাস্ট, আজকে লাস্ট, একটু সবাই মন খুলে শেয়ার মেনশন করবা, মন খুলে শেয়ার মেনশন করবা সবাই, আজকে লাস্ট, মন খুলে শেয়ার মেনশন করে দিবা, ঠিক আছে? তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু শেয়ার মেনশন করে দাও। আমরা ক্লাসটা বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না, আজকে এই টপিকটাতে ম্যাথ কম, তবে একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, সেজন্য হচ্ছে আমরা খুব দ্রুত আগাইতে পারবো 10ম অধ্যায়টা, তো বেশিক্ষণ ক্লাস হবে না, তবে 10টায় তোমাদের জন্য হবে লাইভ সেশন, যে লাইভ সেশনে তোমাদেরকে আমরা আগামীকালকে কিভাবে তোমাদের এক্সামটা হবে সেই বিষয় সম্পর্কে আলোচনা করবো। সবাই একটু শেয়ার মেনশন করবা, কই এখন 100 জন করতে পারতেছো না, তোমরা শেয়ার মেনশন করে। রুমানা আহমেদ রয়েছে, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে স্যার, থ্যাংক ইউ রুমানা আহমেদ। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সোহাইব, আমাকে মেনশন করতেছো সোহাইব। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে আব্দুস সুবহান আছে, বহুপদী এমসিকিউ থাকবে কি? অবশ্যই থাকবে বহুপদী এমসিকিউ। শরীফুল ইসলাম আমাদের সাথে রয়েছে, ভাইয়া আপনার কারণে কলেজে ভালো করতে পারছি, থ্যাংক ইউ শরীফুল ইসলাম। সাদি আক্তার বলছে আরো একবার শেয়ার করতেছি স্যার, হ্যাঁ অবশ্যই সবাই একবার শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো দ্রুত, আমি আর সময় নিচ্ছি না, জাস্ট 30 সেকেন্ড সময় নিব, সবাই একবার শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, 30 সেকেন্ড সময়, একবার শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, 30 সেকেন্ড সময়, আমি ক্লাস শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দিব, ঠিক আছে? এবং রাত 10টায়, আজকে রাত 10টায় তোমাদের পরীক্ষা কিভাবে হবে আগামীকালকে সেটা সম্পর্কে বিস্তারিত আমরা কথাবার্তা বলবো, পুরস্কার কি থাকবে, আকর্ষণীয় তোমাদের পুরস্কারগুলো আজকে রাত 10টায় রিভিল হবে, যে কি কি পুরস্কার থাকবে সবকিছু, কেমন সবকিছু রিভিল হবে আজকে রাত 10টায়। এবং রাত 10টায় সবাই লাইভ সেশনটা অংশগ্রহণ করবা, এই পেজেই হবে। তারপর হচ্ছে তারমিন সুলতানা সাইমা বলছে আমাদেরকে, স্যার সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে তৌহিদুল ইসলাম, ভাই আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ তৌহিদ। আমাদের সাথে রয়েছে মুন্নি রয়েছে, সালাম দিয়েছে। আমাদের সাথে রয়েছে তানিশা, তানিশা শেয়ার ডান বলছে, থ্যাংক ইউ। সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা, 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড সময় শেয়ার করে শেয়ার ডান লিখবা। আমাদের সাথে রয়েছে শাওন আছে, সালাম কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে রয়েছে শিহাব, শিহাব বলছে এসএসসি 25 ইকোনমিক্স কোর্সের ডিটেইলসটা একটু বলেন, আমাদের পেজ একটু মেসেজ দাও শিহাব, পড়ালেখা পেজে একটু মেসেজ দাও, একটা মেসেজ দিলে তোমাকে ডিটেইলস সবকিছু বলে দিবে, কেমন? 26-এ আমাদের শুধু ইকোনমিক্স এর জন্য চলতেছে জিরো টু হিরো কোর্স, এবং হচ্ছে অল সাবজেক্টের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচ চলতেছে। আমাদের সাথে রয়েছে আয়েশা সিদ্দিকা বলছে, স্যার আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, বইটা আরো বেশি সুন্দর এবং গোছানো, থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখছো, সবাই শেয়ার করছো, সবাই শেয়ার হয়েছে, ওকে ফাইন। আমরা প্রথম ক্লাসে প্রথম এমসিকিউ তে চলে যাচ্ছি। প্রথম এমসিকিউ তে আমাদের লেখা আছে যে দামের স্তর দেওয়া আছে, একটু ভিন্নধর্মী কোশ্চেন বলছে, দামের স্তর হচ্ছে কথা দেওয়া আছে, দামের স্তর 200। আমরা একটু প্যানটা চেঞ্জ করি, ওকে হ্যাঁ দেখো সবাই, আমাদের দেওয়া আছে এই কোশ্চেনে যে দামের স্তর দেওয়া আছে, বলছে দামের স্তর 200, অর্থের প্রচলন গতি ভি এর মান 10, লেনদেনের পরিমাণ 100 হলে অর্থের পরিমাণ মানে এম এর মান কত? আমরা একটা সূত্র জানি, ফিশারে যেটা সূত্র দিয়েছে আমাদেরকে ফিশার, সেই সূত্রটা আমরা কি জানি যে আমাদের যে দামের স্তর বের করতে হলে একটা সূত্র হচ্ছে এমভি ডিভাইড বাই টি। যদি আমাদের মানে বিহিত অর্থের পরিমাণ দেওয়া আছে শুধু এখানে, বা অর্থের পরিমাণ দেওয়া আছে, ব্যাংক ফিক্সড অর্থের পরিমাণ দেওয়া নাই, তাই এখানে এম প্রাইম ভি প্রাইম এগুলো নেওয়ার দরকার পড়বে না, এম প্রাইম ভি প্রাইম আমাদের নেওয়ার দরকার নেই, জাস্ট আমরা এটা দিয়ে করব যেটা আমাদের আছে, শুধুমাত্র এমবি দিয়ে আমরা করব, কেমন? এম প্রাইম ভি প্রাইমের মান দেওয়া নাই, সেগুলো নিয়ে আমাদের করার দরকার নেই। তো এখানে কি কি মান দেওয়া আছে দেখো, এখানে দামের স্তর কিন্তু দিয়ে দিয়েছে আমাদের প্রশ্নে,
সাধারণত দামের স্তর বের করতে পারে অন্যান্য প্রশ্নগুলোতে, বাট এখানে দামের স্তর দেওয়া আছে, তার মানে 200 দেওয়া আছে দামের স্তর, এবং এম এর মান দেওয়া নাই, এম এর মান দেওয়া নাই মানে এম এর মান আমাদের বের করতে হবে। ওকে ফাইন। এবং ভি এর মান আমাদের দেওয়া আছে, ভি সমান কত আছে 10 দেওয়া আছে। ওকে আমরা এখানে 10 লিখলাম ভি এর মান, এবং ট্রানজেকশনের পরিমাণ বা লেনদেনের পরিমাণ দেওয়া আছে 100, আমরা 100 লিখলাম ট্রানজেকশনের পরিমাণ। তার মানে আমাদের পরীক্ষার যে যে অপশনগুলো দেওয়া আছে বা যে যে আমাদের ক্লু গুলো দেওয়া আছে সবগুলো আমরা লিখে ফেললাম। ওকে, আমরা লিখার পর আমরা এটার মধ্যে কি বের করবো এখন, এটার মধ্যে আমরা এখন এই এম এর মান বের করার চেষ্টা করবো। এই 100 এখানে ভাগ ছিল, আমরা একটু এই পাশে নিয়ে আসি, এটা যদি এই পাশে আনি তাহলে সেটা গুণ হয়ে যাবে, বুঝছো? এখানে ভাগ থাকলে এই পাশে কি হয়, গুণ হয়। তাহলে 200 ইন্টু 100 গুণ করে দিব আমরা, তারপর আমরা সমান লিখতে পারি 200 ইন্টু 100, তারপর লিখলাম সমান। ওকে, সমান লিখলাম, এখানে এম ইন্টু 100, এম ইন্টু 10 তুমি লিখতে পারো, ইন্টু 10 এভাবে আমরা যেভাবে আছে সেভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, এরপর আমরা এটা গুণ করে দিব, তাহলে এর সাথে গুণ করে দিলে 2টা শূন্য বাড়বে, তার মানে 2000, 2টা শূন্য বাড়বে, তার মানে এখানে ছিল, আচ্ছা 4টা হবে শূন্য, টোটাল শূন্য হবে 4টা। আচ্ছা, তাহলে এখানে আমাদের হবে, হ্যাঁ এখানে আমাদের হবে কত, 20,000 নাকি? হ্যাঁ 20,000 আমরা লিখলাম, তাহলে 20,000, তাহলে আমরা লিখলাম 20,000, 20,000 সমান আমরা লিখতে পারি m ইন্টু 10, m ইন্টু 10 আমরা লিখলাম, কেমন? তারপর লেখো ইঁদুরকে সামনে নিয়ে আসে একদম, m ইন্টু 10 আগে লিখি, 20,000কে আমরা পরে লিখতেছি, 2টা শূন্য বাড়বে 20,000, 20,000 টাকা আমরা পরে লিখতেছি, বুঝছো? তো এটার সাথে 2টা শূন্য বাস 4টা শূন্য হয়েছে আর কি। ওকে ফাইন, তাহলে এখানে আমরা এমটা লিখে দিলাম, রেখে দিয়ে এই 10টা আমরা ওই পাশে পাঠাবো, 10টা এখানে গুণ আকারে ছিল, ওই পাশে কি হবে, ভাগ হবে, তাই তো? তার মানে এখানে আমরা 20,000 এর নিচে কত দিয়ে ভাগ করবো, 10 দিয়ে ভাগ করবো, তাহলে এম এর মান বের হয়ে যাবে। 20,000কে 10 দিয়ে ভাগ করো কত হয় দেখো, আমাকে বলো, 20,000কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 2,000। হ্যাঁ আনসার করো, আনসার করো, আনসার করো, সবাই করবা। এই যে আমাদেরকে পার্বণ বলছে 1-এর বি হবে, আনসার করার নিয়ম হচ্ছে 1-এর এভাবে লিখবা, 1-এর উত্তর ক হলে ক লিখবা, 1-এর উত্তর যদি খ হয় খ লিখবা, 1-এর উত্তর তোমার যদি গ হয় তাহলে গ লিখবা। ওকে, তার মানে অবশ্যই তোমরা কোয়েশ্চেনটা পাশে লিখে দিবা, কোয়েশ্চেনটা পাশে লিখে দিবে, এটা কয় নাম্বার কোয়েশ্চেন আনসার করতেছো সেটা লিখে দিবা, ঠিক আছে? 1-এর উত্তর যদি গ হয় তাহলে গ লিখবা, অর্থাৎ কোয়েশ্চেনটার পাশে আনসারটা লিখবা। 1-এর উত্তর কত, 1-এর উত্তর খ বলছে, হ্যাঁ 2,000, তার মানে 20,000কে আমরা 10 দিয়ে ভাগ করলে 2,000 টাকা হবে। তো এটা আমি আবার একবার বলতেছি কেমনে করবা, জাস্ট যে যে মানগুলো দেওয়া আছে এই সূত্র ইউজ করে, পি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, বসা দিলাম, বসা দেওয়ার পর আমরা কি করছি, এই 100কে এই পাশে পাঠাইছি, এটা বা এখানে ভাগ ছিল, এই পাশে কি হবে, গুণ হবে। আচ্ছা ফাইন, গুণ করে দিলাম, গুণ করলে হয় 20,000, এম ইন্টু 20 আসছে, 10 আসছে, তাহলে এই দুটোকে সামনে আনলাম, এটাকে পরে নিয়ে গেলাম, তারপরে দেখো এখানে এম রেখে দিচ্ছি, 10কে আমরা ওই পাশে পাঠাবো, এখানে গুণ ছিল, বেশি লিখে হবে ভাগ হবে, 20,000কে 10 দিয়ে ভাগ করে দাও, এম এর মান হবে 2000, এম এর মান কত হবে 2000, একটা শূন্য কমে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের আনসার হচ্ছে 1-এর আনসার 2, সবাই পারছি, সবাই পারছি, ডান, সবাই জান। ওকে ফাইন, আশা করি সবাই ক্লিয়ার। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, তাহলে এটা আনসার হচ্ছে 2000। পরবর্তী কোশ্চেন হচ্ছে, সবাই যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে সবাই একটু ক্লাসের শেয়ার মেনশন করে দিও। চলে আসি 2 নাম্বার, বলছে মুদ্রার প্রথম, কি বলছে বলো, মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি? মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি? 1 সঞ্চয়ের বাহন, বিনিময়ের বাহন, মূল্যের পরিমাপক, ঋণের ভিত্তি। বলছে মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি, ঠিক আছে? মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি, আনসার করো সবাই। এগুলো একদম থিওরিটিক্যাল কোশ্চেন, এগুলো আনসার করতে পারার কথা, সবাই সবাই জানার কথা, আনসার করো। মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি? মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি, আনসার করতে হবে। মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি, আনসার করো দ্রুত সবাই। মুদ্রার প্রথম এবং প্রধান কাজ কোনটি? ফাতেমা জান বলছে, স্যার আমার কমেন্ট কখনো পড়েন না, আমি অলওয়েজ শেয়ার দি এন্ড মেনশনও করি সব ফ্রেন্ডদেরকে। থ্যাংক ইউ ফাতেমা জান্নাত, অনেক অনেক ধন্যবাদ তোমাকে, তোমার কমেন্ট পড়ে দিলাম, এবং অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য, ঠিক আছে? তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং হচ্ছে কি থাকবে, ভালোবাসা থাকবে, ঠিক আছে? ওকে চলে আসি, এরপর হচ্ছে নুসরাত জাহান বলছে 1-এর 2 হবে, হ্যাঁ 1-এর 2 বলছে বিনিময়ের মাধ্যম, বলছে সবাই। রিয়াজ রয়েছে বলছে 1-এর 2 হবে। তারপর হচ্ছে মালিহা বলছে 2-এর 2 হবে বলছে, ইদু বলছে 2-এর 2 হবে। রিমন আমাদের সাথে রয়েছে, তোমাদের সবার প্রিয় আমাদের পড়ালেখার এবং হচ্ছে তোমাদের সবার প্রিয় অ্যাকাউন্টিং ইনস্ট্রাক্টর রিমন আছে তোমাদের সাথে। আচ্ছা রিমন স্যার আসছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম স্যার। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সাইমা, বলছে 2-এর 2 হবে, বিনিময় বাহন বলছে। তারপর হচ্ছে প্রীতম বলছে 2-এর 2 হবে। তারপর হচ্ছে আচ্ছা রয় চৌধুরী বনি লিখছো, আচ্ছা উপরের নাম চলে গেছে, বনিয়া লিখছে না কি লিখছে, আচ্ছা যাই হোক। ইমন রয়েছে, ইমন বলছে স্যার ভালোবাসাটা মানা গেল না, আচ্ছা যাই হোক। তো এটা হচ্ছে গ্র্যাজুয়াল ভালোবাসা, ঠিক আছে?
তো চলে আসি আমরা, আনসার হচ্ছে কি হবে? আনসার হচ্ছে আমরা এটাকে বলবো বিনিময়ের মাধ্যম। কেমন? অর্থাৎ আমাদের অর্থের বা মুদ্রার সংজ্ঞার মধ্যে লেখা আছে অর্থ বা মুদ্রা বলতে যা কিছু বিনিময়ের মাধ্যম সঞ্চয়ের বাহন মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, অর্থাৎ বিনিময়ের মাধ্যমটা আগে লেখা আছে। এটাকে বলা হয় প্রথম এবং প্রধান কাজ, বিনিময়ের মাধ্যম। কেমন? আমরা কোনো একটা দ্রব্যের বিনিময় দ্রব্য না করে আমরা মাঝখানে মুদ্রা বা টাকাকে ব্যবহার করে থাকি, তো এটাকে বলা হয় বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। কেমন? তো এটাকে আমরা বলবো যে বিনিময়ের মাধ্যম। মুদ্রার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যে ফিশারের বিনিময় সমীকরণের দ্বারা ভি বোঝানো হয়, মানে সমীকরণে এখানে ভি দ্বারা হবে, যাই হোক একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো ফিশারের বিনিময় সমীকরণে ভি দ্বারা বোঝানো হয়, ভি এখানে দ্বারাটা বড় হবে, যাই হোক তো এখানে দ্বারা এখানে হবে, ভি দ্বারা বোঝানো হয়। কাকে বোঝানো হয়? দ্রব্যের পরিমাণ, দ্রব্যের দাম, অর্থের পরিমাণ, অর্থের প্রচলন গতি। আনসার করো। একটু আগে বলছি আমরা, একটু আগে আমাদের কি ছিল? ফৌজিয়া বলছে অনেকেই দেখি স্যার কমেন্ট না পড়লে মন খারাপ করেন, আপনারা বুঝেন না কেন স্যার? যদি কমেন্ট পড়ে খেয়াল করেন তাহলে পড়াতে মন বসবে না, শুধু সময় যাবে। ভেরি গুড ফৌজিয়া হুসাইন, খুবই ভালো কথা বলেছে। তোমরা বুঝে না কেন? তোমরা কি বুঝে না? হ্যাঁ, আচ্ছা হচ্ছে আমরা বলবো ফিশারের বিনিময় সমীকরণ ভি দ্বারা বোঝানো হয়। কোনটা বলবো? দ্রুত আনসার করো। 3 এর আনসার করতে হবে। 3 এর আনসার কত হবে? আমাদেরকে বলেছে মুন্নি খাতুন বলছে 3 এর 4 হবে, আমাদেরকে শাওন বলছে 3 এর 4 হবে, আমাদেরকে রয়েছে সিদরাতুল মুনতাহা বলছে 3 এর 4 হবে। ওকে ফাইন। নাদিন আমাদের সাথে রয়েছে। আজকে নেটের জন্য ক্লাসটা করে এখন পসিবল হচ্ছে না। আচ্ছা, আমাদের আজকে চট্টগ্রামের নেটওয়ার্ক অনেক প্রবলেম, তবু আমরা ফোন দিয়ে লাইভটা নিচ্ছি যাতে তোমাদের কোনো প্রবলেম ফেস করতে না হয়। সো 3 এর 4 হবে বলছে, তারপর সোয়াইব বলছে স্যার ওকে ফাইন। তাহলে আনসার হচ্ছে হ্যাঁ, তোমরা যেটা বলছো সেটাই রাইট। আমি যদি এখানে তোমাদেরকে লিখে দিই যে আমাদের যদি সূত্রটা যদি একটু লিখে দিই তোমাদেরকে, সূত্রটা হচ্ছে এরকম। আমরা বলেছি যে পি সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি, তাই না? এটা হচ্ছে মূল সূত্র। এখানের মধ্যে কোনটা কি বোঝায়? পি মানে দামস্থ, আর এম মানে হচ্ছে বিহিত অর্থের পরিমাণ, আর ভি মানে হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি বা অর্থের প্রচলন গতি। ওকে, তাহলে অর্থের পরিমাণ, অর্থের প্রচলন গতি বা বিহিত অর্থের পরিমাণ, বিহিত অর্থের প্রচলন গতি। এরপর হচ্ছে এম প্রাইম মানে হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের পরিমাণ, যেটাকে আমরা এম প্রাইম বলি, আর ভি মানে হচ্ছে ব্যাংক সৃষ্ট অর্থের প্রচলন গতি, আর টি মানে ট্রানজাকশনের পরিমাণ বা লেনদেনের পরিমাণ। তাহলে এখানে এই ভি দ্বারা কি বোঝানো হচ্ছে? বলো বলো বলো, সবাই বলো। ভি দ্বারা আমরা কি বুঝতেছি? ভি দ্বারা আমরা বুঝতেছি যে অর্থের প্রচলন গতি। এখন স্যার অর্থের প্রচলন গতি মানে কি? অর্থের প্রচলন গতি মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেমন একটা 10 টাকার নোট একটা নির্দিষ্ট সময়ে, মনে করে 1 বছরে যতবার হাত বদল হয়, মানে যতজনের হাতে যায়, সেটাকে আমরা বলি সেই পরিমাণ অর্থের প্রচলন গতি। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময়ে যতবার হাত বদল হচ্ছে সেটাকে আমরা বলি সেই পরিমাণ অর্থের প্রচলন গতি। ক্লিয়ার? পারবো? স্যার 6টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার পড়ি নাই, এখন 2টা চ্যাপ্টারের জন্য কি আপনার এমসিকিউ ক্লাস দেখলে কভার হবে? অবশ্যই কভার হবে ইনশাআল্লাহ। কালকে তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের উপর বা এই 6টা চ্যাপ্টারের উপর কিন্তু পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষায় যারা সর্বোচ্চ ভালো করতে পারবে তাদের জন্য গিফট থাকবে, এবং সেই গিফটগুলোর অ্যানাউন্সমেন্ট আজকে রাত 10টায় হবে। তোমাদের জন্য কি কি গিফট থাকতেছে এবং তোমাদের জন্য এই এক্সামটা কিভাবে দিবা, কেমনে হবে, সবকিছু আজকে রাত 10টায় আমাদের লাইভ সেশন হবে। সেই সেশনে আমরা বিস্তারিত আলোচনা করবো। সবাই অবশ্যই লাইভ সেশনে যুক্ত থাকবে। ছোট লাইভ হবে, তবে সবকিছু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, কেমনে পরীক্ষা দিবা না দিবা, এবং হচ্ছে কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে, কেমনে তোমরা ভালো রেজাল্ট করবে, সবকিছু দেওয়া হবে। ঠিক আছে? একটা সাজেশন দেওয়া হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে কি অর্থের প্রচলন গতি হচ্ছে আনসার হবে ভি এর মানে। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন বলছে বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? আনসার করো দ্রুত। বাণিজ্যিক ব্যাংকের কাজ কোনটা? আমানত গ্রহণ, সরকারকে পরামর্শ দান করা, বাণিজ্য চক্র রোধ বা আমানত গ্রহণ, ঋণ সৃজন বা বিনিময় বিল বাট্টাকরণ, তারপর হচ্ছে বিনিময় বিল বাট্টাকরণ এবং বাণিজ্যিক রোধ। আনসার করতে হবে সবাইকে। আনসার করো সবাই, আনসার করো। 1 নম্বর বলছে কি আমানত গ্রহণ এবং সরকারকে পরামর্শ দান। 2 নম্বর বাণিজ্যিক চক্র রোধ এবং আমানত গ্রহণ, ঋণ সৃজন ও বিনিময় বিল বাট্টাকরণ, বিনিময় বিল বাট্টাকরণ ও বাণিজ্যিক রোধ। আনসার করতে হবে সবাইকে। যারা যারা মেনশন করছে অনেক 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 ধন্যবাদ, অন্তরের কি বলে অন্তরের একদম গভীর থেকে, কেমন ধন্যবাদ। আয়েশা সিদ্দিকা আছে, বলছে স্যার আমাদের 9টায়ও ক্লাস আছে। হ্যাঁ, ক্লাস আছে ভাইয়া তোমাদের। হ্যাঁ, 10টায় হবে, লাইভটা হবে 10টায়, লাইভটা হবে 10টায় আমরা লাইভটা নেব আজকে। সোয়াইব বলছে 4 এর 1 হবে, বলছে আমানত গ্রহণ এবং সরকারের পরামর্শ দান। বাণিজ্যিক ব্যাংকের কাজ কি সরকারের পরামর্শ দান করা? বলো তো, সরকারের পরামর্শ দান করতে পারবে? 1 নম্বর হবে আনসার। আবার একজন বলছে স্যার
সামিহা বলছে আমাদেরকে 4 হবে। এখানে বলছে বিনিময় বিল বাট্টাকরণ এবং বাণিজ্যিক রোধ। বাণিজ্যিক রোধ বলতে বোঝাচ্ছে বাণিজ্যের ক্ষেত্রে একটা কি করা, তোমার হচ্ছে তোমার ভারসাম্য বজায় রাখা বা এরকম একটা বিষয়, সেটাকে আমরা বলছি বাণিজ্যিক রোধ করা। তো এটা আসলে কেন্দ্রীয় ব্যাংক করতে পারে, এটা বাণিজ্যিক ব্যাংক করতে পারে না। তাহলে আমি দুইটা অপশন কিন্তু মোটামুটি ক্লিয়ার করে ফেলতেছি। তাসনিম বলছে চট্টগ্রাম থেকে, কক্সবাজার থেকে দেখতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, তা আনসার হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ সৃজন করতে পারে। কেমন? ঋণ সৃজন করতে পারে আর বিনিময় বিল বাট্টা করতে পারে। বিনিময় বিল বাট্টা অর্থাৎ বিনিময় বিল মানে বোঝানো হচ্ছে যদি কোনো কারো কাছ থেকে তুমি একটা বিলের মাধ্যমে পণ্য সংগ্রহ করো, সেই বিলটা যদি ওই যাকে দিচ্ছ সে যদি চায় যে নগদ টাকায় কনভার্ট করে নিবে, তাহলে সে বাণিজ্যিক ব্যাংকের কাছে গিয়ে সেটা করতে পারবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ঋণ সৃজন ও বিনিময় বিল বাট্টা করতে পারবে। তাহলে আনসার কত হবে? আনসার হচ্ছে 3 হবে নাকি? আমার তো বলেছে আনসার কত হবে? হ্যাঁ 3। ঋণ সৃজন এবং বিনিময় বিল বাট্টা করে। এখানে কিন্তু বাণিজ্যিক চক্র রোধ এটা কিন্তু করতে পারে না, এটা করতে পারে কেন্দ্রীয় ব্যাংক, বুঝছো? আর আমানত গ্রহণ এটা আবার বাণিজ্যিক ব্যাংক করতে পারে, তবে এখানে দুইটা মিলতেছে না, সেজন্য এটা আনসার হবে না। আনসার হচ্ছে ঋণ সৃজন এবং বিনিময় বিল বাট্টাকরণ এটা করতে পারবে। ওকে, তাহলে আমরা চলে আসতেছি এর পরবর্তী কোশ্চেনে, 5 নম্বর কোশ্চেনে চলে যাই। চলো 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 দ্রুত দ্রুত। ওকে, 5 নম্বর কোশ্চেনে আগে বলবো, সেটা হচ্ছে যারা র‍্যাপিড ব্যাচ সম্পর্কে জানো না, আমাদের এইচএসসি 25-এর যারা শিক্ষার্থী আছে, অর্থাৎ যারা এই বছর পরীক্ষা দিবা, তো তোমাদের জন্য কিন্তু আমাদের র‍্যাপিড ব্যাচ শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই। এখন আমরা অ্যানাউন্সমেন্ট করে নেই কখন থেকে শুরু হবে, তবে এটা আমাদের এখন প্রি বুকিং চলতেছে। যারা এই ব্যাচে ভর্তি হতে যাচ্ছে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চাও এই ব্যাচে ভর্তির ক্ষেত্রে, তারা প্রি বুক করতে পারবে। উপরে একটা কি দেওয়া আছে, ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে, সেই লিংকে গিয়ে তোমরা প্রি বুক করতে পারবা। প্রি বুকিং করলে তোমরা কিন্তু এই কোর্সে সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। প্রি বুকিং করলে যে কোর্সে ভর্তি হবে এমন না, প্রি বুকিং করলে তুমি আগে থেকে কনফার্ম হচ্ছ যে আমি কোর্সে যদি করি তাহলে আমি ডিসকাউন্টটা পাবো। ঠিক আছে, সো ডিসকাউন্টটা পাওয়ার জন্য তোমরা প্রি বুক করে ফেলবে। যারা যারা করো না, এখন উপরে আছে লিংক আছে, সবাই প্রি বুকিং করে ফেলো। স্যার সর্বোচ্চ মেনশন যারা করছে তাদের জন্য মোট কয়টা গিফট থাকবে? 10টা গিফট থাকবে। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করছো তাদের জন্য 10টা গিফট থাকবে। আজকে সেগুলো সবগুলো বিস্তারিত আলোচনা করবো রাত 10টায় লাইভে। ঠিক আছে, যারা প্রি বুক করে নেয় প্রি বুকিং করে ফেলো র‍্যাপিড ব্যাচে। চলে আসি আমরা 5 নম্বর। একটি নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা কি বলে থাকি বলো? এক নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায়, নিজের কাছে রাখতে চায়, সেটাকে আমরা কি বলে থাকি? দ্রুত আনসার করতে হবে। এক নির্দিষ্ট সময়ে দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চায় তাকে আমরা কি বলে থাকি? বিহিত মুদ্রা, চলতি আমানত, অর্থের যোগান, অর্থের চাহিদা। কোনটা হবে? সোহাগ রয়, তোমার আনসারটা আমি দিয়েছি। সোহাগ রয়, তো আনসার হচ্ছে 10 জনকে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো তোমরা এই ক্লাসগুলোতে এবং হচ্ছে পোস্টার গুলোতে এবং হচ্ছে যারা একদম প্রথম থেকে শেয়ার মেনশন করতেছো, সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করছো তাদেরকে কি দাও, তাদের মধ্যে থেকে 10 জনকে আমরা সিলেক্ট করবো এবং তোমরা কি পাবা? টি শার্ট পাবা, পড়ালেখার টি শার্ট পাবা। ইদু রয়েছে 5-এর 4 হবে বলছে। তারপর হচ্ছে সাইম বলছে ফ্রি বুকিং কিভাবে? প্রি বুকিং করার জন্য তোমরা উপরে একটা ক্যাপশনে একটা লিংক দেওয়া আছে, দেখো ওই লিংকে যাও, ওই লিংকে গিয়ে তোমরা একটা রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করলে দেখবে যে তোমার প্রি বুকিং কনফার্ম হয়ে যাবে, তখন তোমরা সর্বোচ্চ ডিসকাউন্ট পাবা। ক্লাসে মেনশন করতে হবে। হ্যাঁ, এই ক্লাসে মেনশন এবং হচ্ছে পোস্টারে মেনশন, যেখানে যেখানে পারো সেখানে সেখানে মেনশন করা এবং ক্লাসে শেয়ার করা। যারা যারা শেয়ার করতেছে না, শুধু মেনশন করলে হবে না, আমি কিন্তু চেক করব যে শুধু মেনশন করলে হবে না, শেয়ার যারা করতেছো নিজের ওয়ালে, তোমরা সবগুলো ক্লাস যারা শেয়ার করছো, 6টা ক্লাস যারা শেয়ার করছো, তাদেরকে কিন্তু কি দেওয়া হবে? তোমাদের এই মানে টি শার্ট গুলো দেওয়া হবে। ঠিক আছে, যারা যারা 6টা ক্লাস শেয়ার করতেছে তাদেরকে কিন্তু টি শার্ট দেওয়া হবে। তার হচ্ছে 5 আনসার হবে নির্দিষ্ট সময়, এটাকে আমরা বলি অর্থের বা মুদ্রার চাহিদা বলে থাকি। মানে এক নির্দিষ্ট সময়ে দেশের যে ব্যবসা প্রতিষ্ঠান বা জনগণ যে পরিমাণ নগদতা হাতে ধরে রাখতে চায় সেটাকে আমরা অর্থ বা মুদ্রার চাহিদা বলে থাকি। আনসার হবে কত? আনসার হচ্ছে 4 হবে। সিরাজুল মতো বলছে স্যার আপনার ক্লাস অনেক আগে থেকে করি আপনার ইউটিউব চ্যানেলে, এখন আপনাকে দেখলে মনে হয় আপনিও বড় হয়ে গেছেন। আমি কি বড় হয়ে গেছি বুঝি নাই। ও আচ্ছা, আগে ছোট ছিলাম, দেখতে ছোট লাগতো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন একটু দাড়ি মুছ উঠছে, একটু বড় লাগতেছে আর কি। ঠিক আছে, বুড়ো হয়ে যাচ্ছে। তাহলে কি হবে আনসার? আনসার হচ্ছে অর্থের চাহিদা হবে। চলে আসি আমরা এই পরে 6 নাম্বার হচ্ছে বলছে মুদ্রার অবচয়ন বলতে কি বোঝায়? মুদ্রা অবচয়ন বলতে মুদ্রার মূল্য কমে যাওয়াকে বোঝায়। মুদ্রার মূল্য অর্থাৎ বাইরের দেশের তুলনায় বা বাইরের দেশের মুদ্রার প্রেক্ষিতে আমাদের দেশের মুদ্রার যখন মান কমে যায়, এটাকে আমরা বলি মুদ্রার অবচয়ন, বা এটাকে আমরা অবলোপনও বলতে পারি। যদিও অবলোপন বলতে আমরা স্থায়ী সম্পদ যেগুলো থাকে সেগুলোর মূল্য কমে যাওয়াকে আমরা বলি অবচয়। কেমন? এটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলে থাকি। ডেপ্রিসিয়েশন কস্ট, ডিসি, তোমরা পড়ছো নবম অধ্যায়ে, তাই না?
তো অবচয়ন, মুদ্রা অবচয়ন বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বলছে মুদ্রার বহিস্থ মূল্যমান কমে যাওয়া, তারপর হচ্ছে মুদ্রার অভ্যন্তরীণ মূল্যমান কমে যাওয়া, মুদ্রার অভ্যন্তরীণ মূল্যমান বেড়ে যাওয়া, মুদ্রার বহিস্থ মূল্যমান বেড়ে যাওয়া। আচ্ছা কোনটা হবে তাহলে? বাইরের দেশের প্রেক্ষিতে, বাইরের দেশের মুদ্রার প্রেক্ষিতে আমাদের দেশের মুদ্রার যদি মূল্য কমে যায়, মুদ্রা যদি মূল্য কমে যায়, ঠিক আছে, শুধু শেয়ার শুধু মেনশন করলে হবে না, আমি আবার বলতেছি, যারা সর্বোচ্চ মেনশন করবা এবং হচ্ছে সর্বোচ্চ আগে মেনশন থাকতে হবে, এরপর সর্বোচ্চ শেয়ার থাকতে হবে, অর্থাৎ তুমি কয়বার শেয়ার করছো তোমার ওয়ালে সেটা আমরা চেক করবো অবশ্যই, তাদেরকে টি শার্ট দেওয়া হবে, ঠিক আছে? 10 জন সিলেক্ট করা হবে, 10 জনকে টি শার্ট দেওয়া হবে। ওকে, আনসার হবে কোনটা বলো? আনসার হবে 6 যারা ইসলাম বলছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো আমরা বলছি এক নম্বর হচ্ছে মুদ্রার বহিস্থ মূল্যমান কমে যাওয়া, এটাকে আমরা বলে থাকি মুদ্রার অবচয়ন, অর্থাৎ বাইরের দেশের মুদ্রার প্রেক্ষিতে বা বাইরের দেশে আমাদের দেশের মুদ্রার মানটা কমে যাওয়া, এটাকে বলা হয় মুদ্রার অবচয়ন। ওকে, শরীফুল ইসলাম বলেছে ভাইয়া আমার কমেন্ট একবারও পড়ে না, এই যে তোমার কমেন্ট পড়ে দিলাম। সঞ্জু বলছে ভাইয়া কোর্সে শুধু অর্থনীতি থাকবে নাকি বাকি সাবজেক্ট গুলো থাকবে? কোন কোর্সে ভাইয়া? র্যাপিড কোর্সে সব বিষয় থাকবে, ব্যবসা শিক্ষা মানকের সব বিষয় থাকবে র্যাপিড কোর্সে, ঠিক আছে? আমাদের পেজে একটু মেসেজ দাও, মেসেজ দিয়ে তুমি বিস্তারিত জানতে পারবে, ঠিক আছে? একটু মেসেজ দাও, মেসেজ দিয়ে বলো আমি এই কোর্স সম্পর্কে জানতে চাই, তাহলে তোমাকে বলে দেবো। ও আচ্ছা, আনসার দেখা যাচ্ছে। যাই হোক, আমি অপশনটা বলে ফেলি, অপশনটা হচ্ছে এখানে প্রশ্নটা বলে ফেলি। প্রশ্নটা বলছে অর্থের পরিমাণ তথ্য অনুযায়ী এমভি সমান পিটি, এখানে এই যে ভি কি প্রকাশ করে? ভি মানে আমরা একটু আগে বলছি যেটা প্রচলন গতি প্রকাশ করে। যদি এখানে অপশনটা সেভাবে দেওয়া নাই, অর্থের মূল্য, উৎপাদনের ব্যাগ, অর্থের ব্যাগ। আনসার হচ্ছে অর্থ বা মুদ্রার প্রচলন মানে বোঝায় এক নির্দিষ্ট অর্থ যতবার হাত বদল হয়, ঠিক সেম ভাবে এটাকে আমরা এইভাবে বলতে পারি অর্থের ব্যাগ দ্বারা বোঝানো হয়, তাই না? অর্থের ব্যাগ দ্বারা। এই যে স্যার পুরস্কার কি কি থাকবে, পুরস্কার যা যা থাকবে সেগুলো সবগুলো নিয়ে আজকে রাত 10টা একটা লাইভ হবে, সেই লাইভে আমরা পুরস্কার নিয়ে কথা বলবো। আজকে রাত 10টায় লাইভ হবে, কেমন? সেই লাইভে পুরস্কার, পরীক্ষা পদ্ধতি কেমনে হবে, কিভাবে দিবা না দিবা, রেজিস্ট্রেশন কেমনে করবা, যারা রেজিস্ট্রেশন করো নাই তোমরা রেজিস্ট্রেশন করবা, ঠিক আছে? সবাই উপরে একটা ফর্ম আছে, সেই ফর্মে রেজিস্ট্রেশন করে ফেলো, দেখবা তোমরা হচ্ছে কুইজের জন্য ফর্মটা রেজিস্ট্রেশন করো, ঠিক আছে? তাহলে তোমরা কালকে এক্সামটা দিতে পারবা, ঠিক আছে? বলতে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে, মানে টাকার সরবরাহ যদি বাড়ে, টাকার যদি যোগান বাড়ে আর কি, তাহলে দামের স্তর বৃদ্ধি পাবে, দামের স্তর হ্রাস পায়, দামের স্তর অপরিবর্তিত থাকে, অর্থের চাহিদা বৃদ্ধি পায়। আনসার করো যে অর্থের সরবরাহ দ্বিগুণ বৃদ্ধি পেলে, অর্থের সরবরাহ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে দামের স্তর বৃদ্ধি পায়, দামের স্তর হ্রাস পায়, দামের স্তর অপরিবর্তিত থাকে, অর্থের চাহিদা বৃদ্ধি পায়। কোনটা হবে? 8এর আনসার করো, দ্রুত আগাচ্ছি আমরা একটু, 8এর আনসার করে ফেলো সবাই। আব্দুস সুবহান বলছে 7-এ 4 হবে, আচ্ছা সাদিয়া বলছে 7-এ 4 হবে, আমরা 8-এ চলে এসেছি। লিপা বলছে 8-এর 1 হবে, মুন্নি খাতুন বলছে 8-এর 2 হবে, ওকে। সামিয়া বলছে, অনেকে অনেক রকম বলতেছে দেখা যায়, ইতু বলছে 8-এর 1 হবে, তারপর হচ্ছে রিদি বলছে আমাদেরকে, রিদি বলছে আমাদেরকে 8-এর 1 হবে, আমাদেরকে হচ্ছে আঞ্জুমান আরা বলছে 8-এর 1 হবে, ওকে ফাইন। রামিসা বলছে 8-এর 1 হবে। সাইফুল ইসলাম বলছে ভাইয়া শুধু শেয়ার করে কি টি শার্ট দিবেন? ভাইয়া শেয়ার মেনশন, সর্বোচ্চ শেয়ার মেনশন হইতে হবে, সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করছে এই কম্পিটিশনে বা এই আমাদের টি শার্ট বিজেতা হিসেবে, মানে যখন থেকে আমরা এই ফ্রি কোর্সটা আমরা আয়োজন করছি, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করছে তাদেরকে দেওয়া হবে, 10 জনকে দেওয়া হবে, ঠিক আছে? কালকে মানে আজকে রাত 10টায় সেটা সম্পর্কে বিস্তারিত কথাবার্তা বলবো। তো আমরা যেটা বলছি, অর্থ সরবরাহ বৃদ্ধি পেলে, অর্থ যদি পরিমাণ বাড়ে, যেমন আমরা যদি বলি সেটাকে এম মানে হচ্ছে বিহিত অর্থের পরিমাণ বা এম প্রাইম ব্যাংক অর্থের পরিমাণ, সেটা যদি 100 হয়, মনে করো 100 আসতে, তাহলে আমাদের দামের স্তর কিন্তু মনে করো যে 100, তখন আমাদের ভিএম মনে করো, ভিএম হচ্ছে 0.01, ঠিক আছে? তো যখনই তোমার দেখো, যখনই তোমার এই অর্থের পরিমাণটা বেড়ে, মনে করো যে এটা হয়ে গেছে 200, মানে এটা ডাবল হয়ে গেছে, অর্থের পরিমাণ বৃদ্ধি পাইছে, অর্থাৎ অর্থের সরবরাহ বৃদ্ধি পাইছে, এটার ফলে এই যে দামের স্তর আছে, এই দামের স্তরটা কিন্তু ডাবল হয়ে যাবে। অর্থের সরবরাহ ডাবল হলে দামের স্তর ডাবল হয়, আর এই অর্থের মূল্য কিন্তু আগের অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 0.005 হয়ে যাবে। আগে ছিল 0.010, এখন সেটা 0.005 হয়ে যাবে, অর্থাৎ আগের অর্ধেক হয়ে যাবে। এই অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হয়, অর্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়। এই জিনিসটা বা এই সেন্টেন্সটা একটু সবাই মনে রাখবা। কি বলছি বলো? দামের স্তর অর্থের পরিমাণ দ্বিগুণ হলে, দামের স্তর দ্বিগুণ হয়,
অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামের স্তর দ্বিগুণ হয়, আর এই অর্থের মূল্যটা আগের থেকে কমে অর্ধেক হয়ে যায়। কেমন? তাহলে অর্থের পরিমাণ বাড়লে দামের স্তর বাড়ে, কিন্তু অর্থের মূল্য কমে যায়। তাহলে এখানে বলছে অর্থের সরবরাহ বৃদ্ধি পেলে কি হবে? দামের স্তর বৃদ্ধি পায়। এই অর্থের সরবরাহ বাড়লে দামের স্তর বাড়ে, দামের স্তর হ্রাস পায়, দামের স্তর কমে যায়, দামের স্তর অপরিবর্তিত থাকে, অর্থের চাহিদা বৃদ্ধি পায়। তাহলে কোনটা হবে আনসার? বলো বলো, দ্রুত বলতে হবে, এই জিনিসটা মনে রাখবা। মনিরা বলছে স্যার আমার কমেন্ট আপনি কোনোদিন পড়েন না। এই যে কমেন্ট পড়ে দিলাম মনিরা, মনিরা তোমার কমেন্ট পড়ে দিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে সাদি আক্তার বলছে হাবিবা তুমি কি আছো? হাবিবা তুমি কই? যারা ইসলাম বলছে স্যার ক্লাসটা আচ্ছা না, রিমা তুমি ক্লাসটা করো। যারা বলছে রিমা ক্লাসটা করো। মাহি বলছে সেম, ওকে ফাইন। তাহলে আনসার হচ্ছে অর্থের পরিমাণ, অর্থের সাপ্লাই বাড়লে দামের স্তর কি পাচ্ছে বলো? বৃদ্ধি পাচ্ছে, আর অর্থের মূল্য কমে যায়। তাহলে এখানে দামের স্তর কি পাই হবে? আনসার আনসার কি হবে? হবে হবে বলো 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 বলো, আনসার বলো আনসার বলো আনসার বলো। আনসার হচ্ছে 8-এর 1 হবে, দামের স্তর কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে আনসার গেল এটা। চলে আসে আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে এখানে দামের স্তর বৃদ্ধি পাবে হবে। পরবর্তী বলছে দামের স্তর দ্বিগুণ হলে, এই যে বলো দামের স্তর দ্বিগুণ হলে, দেখছো এই যেটা বলছে আমাদের পি এর ভ্যালু, সেই পি এর ভ্যালু যদি 100 হয়, সেখান থেকে যদি 100 জায়গায় 200 হয়, দামের স্তর 200 হয়, তাহলে অর্থের মূল্য কি হবে? মানে ভিএম কি হবে? অর্থের সরবরাহ অর্ধেক হ্রাস পায়, অর্থের চাহিদার পরিমাণ অর্ধেক নেমে আসে, অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে, ঠিক আছে? কোনোটাই সঠিক নয় বা কোনোটাই উত্তর নয়। তাহলে কোনটা হবে? আমি যদি বলি পি এর মান 100 হলে ভি এর মান হবে 0.010, আর পি এর মান 200 গেলে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের যে মূল্য, সেই মূল্যটা কি হয়ে যাবে? অর্থের মূল্যটা মনে করো 0.005 হয়ে যাবে, অর্থাৎ আগের তুলনায় কমে যাবে। কি কমে যাবে? অর্থের মূল্য কমে যাবে। দামের স্তর দ্বিগুণ হলে, দামের স্তর দ্বিগুণ হলে অর্থের মূল্য কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তাহলে আনসার কি হবে এখানে? অর্থের মূল্য অর্ধেকে নেমে আসে। কথাটা মুখস্থ হয়ে আছে? কথাটা সবার মুখস্থ হয়ে আছে? ওকে ফাইন। চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন চলে আসি, চলে আসো। এর পরবর্তী কোশ্চেন বলছে ম্যান ইজ হোয়াট ম্যান ডাজ। সংজ্ঞাটি কোন অর্থনীতি দিয়েছেন? এটা তো একদম মুখস্থ করা একটা বিষয়, তো সবাই একটু বলো এটা আনসার কি হবে? মানি ইজ হোয়াট মানি ডাজ। ম্যান বলতেছি আমি, মানি ইজ হোয়াট মানি ডাজ, অর্থাৎ টাকা হচ্ছে সেটা যেটা টাকা করতে পারে। তো এখানে আনসার করো, টাকা কি করতে পারে বলো? এটা কে বলেছেন? মানি ইজ হোয়াট মানি ডাজ। সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? আনসার করতে হবে। মানি ইজ হোয়াট মানি ডাজ সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? মানি ইজ হোয়াট মানি ডাজ সংজ্ঞাটি কোন অর্থনীতিবিদের? ইদু বলছে 10-এর 2 হবে, সিদ্ধাতুল মুনতাহা বলছে 10-এর 2, সোহেব বলছে 10-এর 2। আচ্ছা স্যার আপনার আচ্ছা আমার আগে সবার কমেন্ট পড়েন, কিন্তু আমার কমেন্ট এড়িয়ে যান। তৃষা বলছে, আচ্ছা এই যে পড়ে দিলাম তৃষা, তোমার আনসার আমি পড়ে দিলাম। হয়েছে, পারবো? তাহলে আনসার হচ্ছে এটা, আনসার কত হবে বলো? এটা হবে, এটা অনেকে 1 বলছে, অনেকে 2 বলছে, রবার্টসন বলছে, ওয়াকার বলছে, ক্রাউথারও বলছে, অনেকে দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে ওয়াকার। ওয়াকার বলেছেন মানি ইজ হোয়াট মানি ডাজ। কেমন? এটা বলেছেন কে বলো? ওয়াকার হবে আনসার। আনসার কি হবে? ওয়াকার লিখবা। আচ্ছা এরপর হচ্ছে যারা 26-এর আছে, এখানে যারা 26-এর শিক্ষার্থী আছে, যারা হচ্ছে শুধু ইকোনমিক্স এর কোর্সের কথা বলছিলে, তো সেটার জন্য আমাদের জিরো টু হিরো কোর্স আছে, এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো। বিস্তারিত জানার জন্য আমাদের পেজে মেসেজ দাও। ওকে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি সসীম বিহিত মুদ্রা, মানে যেটার একটা সীমা আছে বা যেটাকে আমরা বলি সীমিত বিহিত মুদ্রা। তো আমি তোদের একটু লিখে দিই বিষয়গুলো, বিস্তারিত বিষয়গুলো, তোমরা আনসার করার চেষ্টা করো। এটা কি হবে? আসলে বিহিত মুদ্রা 2 ধরনের, বিহিত মুদ্রা 2 ধরনের হয়, বুঝছো? একটাকে আমরা বলি সসীম বিহিত মুদ্রা, সসীম বিহিত মুদ্রা, এটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। সসীম বা সীমিত বিহিত মুদ্রা, এটার আরেকটা নাম হচ্ছে, এটাকে বলা হয় সরকারি নোট, সরকারি নোট বা সরকারি মুদ্রা, বুঝছো? আর এটাকে বলা হয় অসীম বিহিত মুদ্রা, বা এটাকে বলা হয় সীমাহীন বিহিত মুদ্রা, বা এটাকে বলা হয় ব্যাংক নোট। কি নোট বলতো? ব্যাংক নোট বলা হয়। তাহলে এগুলোর মধ্যে পার্থক্য কি?
যেগুলো 1 টাকা 2 টাকা এবং 5 টাকার কয়েন আছে, কয়েন 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 তো চিনো না? 1 টাকা 2 টাকার নোট এবং 5 টাকার যে কয়েন গুলো আছে, যেগুলো এগুলো টস মারি আমরা, ওই কয়েনগুলো, এগুলো সবগুলোকে আমরা বলি সসীম বিহিত মুদ্রা। মানে এগুলো একটা সীমানা আছে, আমরা কতটুকু ইউজ করতে পারবো। আবার অসীম বিহিত মুদ্রা কোনগুলো? যেমন ধরো আমরা বলে থাকি 5 টাকার যে নোট, 10 টাকা, 20 টাকা, তারপর হচ্ছে 50 টাকা, তারপর হচ্ছে আমরা বলতে পারি 100 টাকা, কেমন, 200 টাকা, 200 টাকা, তারপর হচ্ছে 500 টাকা, তারপর হচ্ছে 1000 টাকা, এগুলো সবগুলো আমরা বলে থাকি অসীম বিহিত মুদ্রা। যেমন তাহলে এখানে তাহলে বাংলাদেশ, আমি যদি বলি বাংলাদেশ ব্যাংকের নোট কয়টা আছে, বাংলাদেশ ব্যাংকের নোট মানে হচ্ছে এগুলো, যেগুলো ব্যাংক নোট বলতেছি, 5 টাকা, 10 টাকা। যদি পরীক্ষা এখানে 1 2 3 4 5 6 7 8 পরীক্ষা যদি 8টা যদি অপশনে থাকে তাহলে 8টা আনসার করতে পারবা। আর যদি 8টা না থাকে তাহলে 7 আনসার করবা। 7 কেন? কারণ এই 5 টাকা নিয়ে একটু কনফিউশন আছে, কারণ 5 টাকার কিছু নোট অসীম, কিছু নোট আবার সসীমের মধ্যে পড়ে, সেজন্য হচ্ছে 5 টাকা একটু কনফিউশন আছে পরীক্ষায় যেটা আসে। যেমন আমি যদি বলি কোনটি সসীম বিহিত মুদ্রা, প্রশ্ন করলাম কোনটি সসীম বিহিত মুদ্রা, সেখানে আছে 5 টাকার কয়েন, 5 টাকার নোট, 10 টাকা, 20 টাকা। আনসার কোনটা হবে? সসীম বিহিত মুদ্রা বলছি, কোনটি সসীম বিহিত মুদ্রা? 5 টাকার কয়েন, 5 টাকার নোট, 10 টাকা, 20 টাকা, কোনটা হবে আনসার? 5 টাকার কয়েন। যদি সেখানে 5 টাকার কয়েন না থাকে, যদি শুধু এরকম আসে যে কোনটি সসীম বিহিত মুদ্রা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, তাহলে কোনটা হবে? তখন তুমি 5 টাকা ইউজ করতে পারবা। আবার আমি যদি বলি কোনটি অসীম বিহিত মুদ্রা, সেখানে আসছে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, 5 টাকার নোট, তাহলে কোনটা হবে আনসার? 5 টাকার নোট। ক্লিয়ার? বুঝতে পারছেন এখন বিষয়টা? তাহলে এটা নিয়ে একটু কনফিউশন আছে, যে 5 টাকা নিয়ে একটু কনফিউশন আছে। তাহলে আবার দেখো, তাহলে আমরা এখানে বলতেছি যে যদি পরীক্ষা আসে যে বাংলাদেশ ব্যাংকের নোট কয়টা, যদি বলে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট কয়টা, তাহলে আনসার হবে এখানে কি 8টা হবে নাকি 7টা হবে? অপশনে যদি 8 থাকে তাহলে 8টা আনসার করবা, আর যদি 8 না থাকে তাহলে কয়টা আনসার করবা? 7টা আনসার করবা। ক্লিয়ার? মনে থাকবে? তাহলে আনসার হচ্ছে বিহিত মুদ্রা আমরা বলছি দুই ধরনের, সসীম বিহিত মুদ্রা, অসীম বিহিত মুদ্রা। সসীম বিহিত মুদ্রা হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকার কয়েন, এবং অসীম হচ্ছে 5 টাকা, 10 টাকা। এগুলো হচ্ছে তোমার অসীম বিহিত মুদ্রা, যেগুলোকে আমরা ব্যাংক নোট বলে, যেগুলো কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ছাপানো হয়, যেখানে বাংলাদেশ ব্যাংক লেখা থাকে উপরে, এবং যেখানে হচ্ছে অর্থ সচিবের স্বাক্ষর, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। অন্যদিকে এই সরকারি নোটগুলোতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকে নোটের উপরে, এবং এখানে গভর্নরের স্বাক্ষর থাকে, সরি অর্থ সচিবের স্বাক্ষর থাকে। কেমন? এটা হচ্ছে অর্থ সচিব বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা থাকবে, এখানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক লেখা থাকবে, গভর্নরের স্বাক্ষর লেখা থাকবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বা সর্বোচ্চ পদে যে আছে তাকে আমরা গভর্নর বলি, তার স্বাক্ষর লেখা থাকবে। এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে তোমাদের মানে বেসিকগুলো আমি ক্লিয়ার করতেছি এই জন্য, কারণ এই কোশ্চেন হুবহু পরীক্ষা দিবে না, কিন্তু তোমাকে সেগুলো মনে রাখতে হবে। আরেকটা বিষয়, আরেকটা আছে ঐচ্ছিক মুদ্রা। এটা বিহিত মুদ্রা বলছে, আরেকটা আছে ঐচ্ছিক মুদ্রা, যেই মুদ্রাগুলো তোমার মানে তুমি নিতে বাধ্য না। যেমন এই 10 টাকা, 5 টাকা, এগুলো তোমাকে যদি কেউ দেয় কোনো পণ্য কেনার জন্য, তুমি সেটা নিতে বাধ্য। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো তুমি নিতে বাধ্য না, যেমন ধর চেক। ওই চেকটা, মনে করো কেউ একজন পণ্য কিনতে তোমাকে চেক দিচ্ছে, তুমি যদি বলো যে ভাই আমি চেক নেবো না, আমাকে নগদ টাকা দেন, সে তোমাকে দিতে বাধ্য, সে তোমাকে চেক না, তুমি না নিতে পারবা চেক। কিন্তু তোমাকে টাকা দিলে তোমাকে অবশ্যই নিতে হবে, টাকা তোমাকে গ্রহণ করতে হবে। কেমন? তার মানে চেক, ড্রাফট, ট্রেজারি বিল, শেয়ার, এগুলো সবগুলো আমরা বলে থাকি ঐচ্ছিক মুদ্রা, যেগুলো টাকার মতো লেনদেন করা যাবে, তবে এগুলো তুমি চাইলে না নিতে পারবা, তুমি এগুলো ঐচ্ছিক হিসাবে কাজ করবে, তুমি চাইলে নিতে পারবা, না চাইলে তুমি না নিতেও পারবা, কোনো সমস্যা নাই। তৃষা বলছে আচ্ছা আমার অফলাইনে ক্লাস করি, আমরা অফলাইনে ক্লাস করি, তাই উত্তর পড়া। না 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 তৃষা, আমি তোমার কমেন্ট দেখি নাই, বুঝছো, সেজন্য। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে নিচের কোনটি সসীম বিহিত মুদ্রা? আনসার হবে সসীম বিহিত মুদ্রা কোনটা হবে? তাহলে আনসার করো এখানে, এর মধ্যে আনসার করো। 11 আনসার কি হবে? অনেক আনসার দিয়ে ফেলছে মনে হয় অলরেডি, তাই না? 11 আনসার কত হবে? 11 আনসার দ্রুত বলো, 11 আনসার কি হবে? স্যার কালকে গোল্ডেন ব্যাচে ক্লাসের সময় পরীক্ষা দিয়ে না, কালকে তো আমরা পরীক্ষা দিচ্ছি 8টায়, তোমাদের ক্লাসটা 8টায় শেষ যাবে, তো 8টায় পরীক্ষা দিচ্ছি কালকে আমরা। ফাল্গুনি বলছে ভাইয়া একটু তাড়াতাড়ি করেন। হ্যাঁ তাড়াতাড়ি করতেছি ভাইয়া, একটু বেসিকটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আমার কমেন্ট পড়েন না কেন? তোমার নাম হচ্ছে তালুকদার, তোমার নাম হচ্ছে, নাম বলতে পারি না আমি, এত কঠিন নাম কেন করবো? দীপ তালুকদার, DWIP, দীপ বলছে, এটা কি দীপ? দীপ তালুকদার তোমার নাম? নাম কঠিন হলে পড়তে কষ্ট হয়। আচ্ছা বলছি 5 টাকার নোট বা 5 টাকা কি হবে? 2 টাকার কয়েন, এটা হচ্ছে 5 টাকার কয়েন বা 2 টাকার নোট, এগুলো হচ্ছে আমাদের সসীম বিহিত মুদ্রা পড়বে। ওকে, 11
4 হবে। ওকে ফাইন, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলতে ফিশারের বিনিময় সমীকরণ এমবি দ্বারা কি বোঝানো হয়ে থাকে? এমবি দ্বারা আমরা কি বুঝে থাকি? আনসার করো। এমবি দ্বারা আমরা কি বুঝে থাকি? মূল্যের স্তর, অর্থের চাহিদা, অর্থের যোগান, বিহিত মুদ্রার পরিমাণ। এমবি দ্বারা আমরা কি বুঝি? এমবি দ্বারা আমরা কি বুঝতে পারি বলো? এম মানে বিহিত অর্থ, বি মানে হচ্ছে বিহিত অর্থের প্রচলন গতি, তাহলে এটা দ্বারা আমরা কি বুঝতেছি? আগামীকাল রাত 8টায় এক্সাম হবে, রাত 8টায়, ঠিক আছে? আগামীকাল রাত, তোমাকে বলে দিলাম এই জন্য কারণ অনেকে বলতেছিলা। তা আমাদের রাত 10টায় আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কিসের উপর তোমাদের এক্সামটা নিব, কেমনে নিব, কি হবে না হবে, পরীক্ষা কি থাকবে, সব কিছু নিয়ে আজকে রাত 10টায় লাইভ হবে। ইমন বলছে স্যার আমি অন্য কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারি না কেন? অন্য কিসের কমেন্টের রিপ্লাই ভাইয়া? হোয়াটসঅ্যাপ গ্রুপে? হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারবে না। সাদিয়া বলছে স্যার আপনি অফলাইনে কোথায় পড়ান? চকবাজারে ভাইয়া, চকবাজারে। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ এমবি দ্বারা কি বোঝানো হয়ে থাকে? মূল্যের স্তর, অর্থের চাহিদা, অর্থের যোগান, বিহিত মুদ্রার পরিমাণ। আনসার হচ্ছে এই আমরা এমবি দ্বারা বুঝে থাকি অর্থের যোগানকে বোঝা, অর্থাৎ অর্থ কি পরিমাণ আমাদের যোগান দিচ্ছে, মানে এম মানে বিহিত অর্থের পরিমাণ, এমবি মানে হচ্ছে তার প্রযোগ করছে, তো অর্থ কি পরিমাণ যোগান হচ্ছে সেটা আমরা বুঝতে পারি এই এমবি ধারা। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে আনসার হচ্ছে যারা 4 বছর 4 হবে না আনসার, 12 আনসার হবে 3। বিহিত অর্থের পরিমাণ হবে না, এটা হবে অর্থের যোগান। বিহিত অর্থের পরিমাণকে শুধু এম বলবো আমরা, বিহিত অর্থের পরিমাণ শুধু এম বলা হয়, কেমন? আর এমবি মানে হচ্ছে অর্থের যোগানকে বোঝাবে, অর্থের সাপ্লাইটাকে বোঝানো হবে, ঠিক আছে? অর্থের সাপ্লাইকে বোঝাবো, এখানে একটু বলে ফেলি তাহলে। তাহলে অর্থের যোগান হচ্ছে এমবি সমান হচ্ছে অর্থের যোগান, তাহলে এমবি মানে কি? অর্থের যোগান। তাহলে এমবি সমান পিটি, তোমাদের পিটি ছিল না? আমরা বলছি এমবি, এটা সূত্র ছিল, ফিশারের সূত্রটা ছিল এরকম, ফিশারের সূত্র ছিল এরকম, কি ছিল? যে এমবি সমান এমবি সমান পিটি, এই সূত্রটাই কিন্তু ফিশারের সূত্র ছিল। তো এই এমবি দ্বারা অর্থের যোগানকে বোঝায় এবং এই পিটি দ্বারা অর্থের চাহিদাকে বোঝায়। পিটি দ্বারা কি বোঝায় বলো? অর্থের চাহিদাকে বোঝায়, কেমন? তাহলে এমবি দ্বারা অর্থের যোগানকে বোঝায়, পিটি দ্বারা অর্থ কি বোঝায়? চাহিদাকে বোঝানো হয়ে থাকে। ওকে, চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন বলছে যে মুদ্রার চাহিদা হলো কোনটা? দাম স্তর ইনটু মুদ্রার পরিমাণ। ওই যে প্রশ্ন আমি মনে হয় এখনই ফাঁস করে দিলাম, দাম স্তর ইনটু মুদ্রার পরিমাণ এম, মুদ্রার পরিমাণ এম ইনটু অর্থের প্রচলন গতি ভি, তারপর হচ্ছে মুদ্রার প্রচলন গতি ভি ইনটু লেনদেনের পরিমাণ, তারপর হচ্ছে দাম স্তর ইনটু লেনদেনের পরিমাণ। কোনটা হবে? অর্থের চাহিদা, একটু আগে অর্থের যোগান বলছি আমি, অর্থের যোগান হচ্ছে এমভি, অর্থের যোগান হবে এমভি, কেমন? আর অর্থের চাহিদা কোনটা হবে? অর্থের চাহিদা হচ্ছে এখানে কোনটা হবে? আনসার করো, একটু আগে বলে দিচ্ছি আমি। 4 নম্বরটা আনসার, অর্থের চাহিদা কোনটা হবে? দাম স্তর ইনটু লেনদেনের পরিমাণ, নাকি অর্থের প্রচলন গতি ইনটু লেনদেনের পরিমাণ, অর্থের পরিমাণ ইনটু অর্থের প্রচলন গতি, দাম স্তর ইনটু মুদ্রার পরিমাণ, কোনটা হবে? রোমানা বলছে 13-4 হবে, ইতু বলছে আমাদেরকে 13-4 হবে, তারপর হচ্ছে আঞ্জুমান আরা বলছে 13-1 হবে। ওকে, ফাল্গুনি বলছে 13-4 হবে, তারপর বলছে তোমার নাম পড়তে পারি না, উপরে চলে গেছে, জিনাত 13-1 হবে বলছে। রিমজিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সোয়াইব রয়েছে 13-4 হবে বলছে। ওকে, দীপ তালুকদার, তোমার নাম কি ঠিক আছে? দীপ তালুকদার বলছে 13 কি হবে? 4 হবে। নেসা বলছে আমাদেরকে ওকে ফাইন। আচ্ছা, তাহলে আনসার হচ্ছে এটা আনসার হবে কত? 4। দাম স্তর ইনটু কি হবে? পরিমাণ, মানে এমবি সমান পিটি, এমবি মানে অর্থের যোগান, আর পিটি মানে হচ্ছে, পি মানে দাম স্তর, আর টি মানে হচ্ছে লেনদেনের পরিমাণ, এটা হচ্ছে আমাদের অর্থের চাহিদার পরিমাণ, ঠিক আছে? তাহলে এমবি সমান পিটি, বুঝতে পারছি আমরা। এরপর চলে আসি, এরপর বলছে যে মুদ্রার মূল্য মানে ভিএম দ্বারা ক্রয় ক্ষমতা প্রধানত নিচের কোনটির উপর নির্ভর করে? এখানে অবশ্যই অর্থের মূল্য বা ক্রয় ক্ষমতা প্রধানত নিচে কোনটি দ্বারা বোঝানো হয়, মানে নির্ভরশীল, কোনটির উপর কি করে? কোনটির উপর নির্ভরশীল? অর্থের মুদ্রার যে মূল্য বা ক্রয় ক্ষমতা, যেটাকে আমরা বলি এমভি, এটা মূলত কিসের উপর ডিপেন্ড করে? দাম স্তরের উপর, আয়ের উপর, ব্যাংকের উপর, সঞ্চয় বা ব্যবসায়ের উপর, আমানত বা চাহিদার উপর। আচ্ছা করে সবাই, এটা সহজ আছে, একদম সহজ। মুদ্রার কি বলছে আমরা? মুদ্রার মূল্য এই এমবিটা কিসের উপর ডিপেন্ড করে থাকে? 14 নম্বর আছে করো, এমবিটা কিসের উপর ডিপেন্ড করে থাকে? এমবি সূত্র মনে আছে না? দেখো, এমবি সূত্র মনে থাকলে কিন্তু পারবা আনসার, ক্লু দিয়ে দিলাম। এমবি সূত্র মানে দেখলে কিন্তু তোমরা আনসার করতে পারবা। সূত্র আমি দিয়ে দিলাম, এমবি সূত্র দিয়ে দিলাম।
দীপ বলছে অনেক অনেক ধন্যবাদ স্যার আমার কমেন্ট পড়ার জন্য, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তারপর হচ্ছে ওকে, মুন্নি খাতুন বলছে 14 1 হবে। হ্যাঁ, আচ্ছা হচ্ছে আমরা জানি এমবি সমান হচ্ছে পিটি, এমবি সরি এমবি এমবি সমান হচ্ছে সরি ভিএম সমান হচ্ছে আমরা বলেছি ভিএম সমান হচ্ছে তোমার কি বলো, ভিএম সমান হচ্ছে আমরা বলেছি ভিএম সমান 1 ডিভাইডেড বাই পি, 1 ডিভাইড বাই কি বলো পি। তাহলে এখানে পি দ্বারা এই পি দ্বারা দামের স্তরকে বোঝানো হয়, কাকে বোঝানো হয় বলো, দামের স্তরকে বা প্রাইস লেভেলকে বোঝানো হয়। তাহলে এখানে এমবি, তাহলে এই দামের স্তরের উপর কিন্তু ডিপেন্ড করে থাকে অর্থের মূল্য বা অর্থের ক্রয় ক্ষমতা। তাহলে আনসার হবে কত, 1। যদি আনসার কত হবে, 1 হবে। আশা করি সবাই পারছো। চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সম্পর্কিত নয়, মানে বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত নয় কোনটা। 1 নোট ইস্যু বা ঋণের রেশনিং, ঋণ নিয়ন্ত্রণ বা নগদ জমার হার পরিবর্তন, আমানত গ্রহণ বা ঋণ সৃষ্টি, নিকাশগড় পরিচালনা, ঋণ নিয়ন্ত্রণ। বলছে নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত বিষয়, সরি নয় বলতেছি, সম্পর্কিত বিষয় বলছে এখানে, সম্পর্কিত নয় না, সম্পর্কিত বিষয়। বাণিজ্যিক ব্যাংকের সাথে সম্পর্কিত বিষয় কোনটা, নোট ইস্যু করা, ঋণ রাশি, এটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এটা হবে না আনসার। ঋণ নিয়ন্ত্রণ, নগদ জমা হার, এটাও কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, এটাও হবে না আনসার। আমানত গ্রহণ, ঋণ সৃষ্টি, হ্যাঁ এটা করে থাকে বাণিজ্যিক ব্যাংক, আমানত নেয় এবং ঋণ দেয়। নিকাশগড় পরিচালনা করে থাকে, ঋণ নিয়ন্ত্রণ করে, এগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, এগুলো হবে না। তাহলে আনসার হবে কত, আনসার হবে কত 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 কত, দ্রুত বলো আনসার কত হবে। তাহলে আমরা আনসার বলবো, এটার আনসার হচ্ছে 3 হবে। ওকে, আমরা চলে আসি পরবর্তী কোশ্চেনে, একটু দ্রুত আগাচ্ছি আমরা। পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী কোশ্চেন বলছে সিসিএ কি। এটা যদিও আমাদের নবম অধ্যায়ের কোশ্চেন, নবম অধ্যায় আমি পড়াইছি। বলো সিসিএ এখানে কি হবে, এখানে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স নাকি কস্ট অফ ক্যাপিটাল ইন অ্যাভারেজ, কস্ট অফ ক্যাপিটাল অ্যাজিউমড, তারপর হচ্ছে কারেন্ট কস্ট এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, কোনটা হবে আনসার করো দ্রুত। সিসিএ কি, এটা আনসার করতে হবে, সিসিএ কি। সৌরভ বলছে 15 3 হবে। ওকে, এটা 16 নাম্বার, আমরা 16তে চলে এসেছি, 16 নাম্বার আনসার করো। মুন্নি বলছে 16 1 হবে। আশফিয়া বলছে 15 3 হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইতু বলছে 16 1 হবে। তারপর হচ্ছে ফাহিমা বলছে 16 1 হবে। রুমানা বলছে 16 1 হবে। আনসার হচ্ছে হ্যাঁ। আনসার আমরা কি বলবো এটাকে, আনসার আমরা বলবো সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। আরটা ছিল ডিসি, ডেপ্রিসিয়েশন কস্ট, অপচয় ব্যয়। আর ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সের বাংলা কি হবে, মূলধন সামগ্রী বা মূলধনী সামগ্রী ব্যবহারজনিত ব্যয়। চলো সেই পরবর্তী কোশ্চেনে, তাহলে এটা গেল। আচ্ছা, এবার যারা 25-এ শিখাতে আছে, যারা বলছিলা ইকোনমিক্স এর ব্যাচ সম্পর্কে, তারা কিন্তু এই টাকার বেলা ভর্তি হতে পারো। তো যারা যারা ভর্তি হন বা বিস্তারিত জানতে চাচ্ছ, পড়ালেখা পেজে মেসেজ দাও, তাহলে হয়ে যাবে। চলে আসি আমরা পরবর্তী পেজে। পরবর্তী পেজে বলছে ফিশারের বিনিময় সমীকরণ কোনটি, ফিশারের বিনিময় সমীকরণ কোনটি। বলছে এমবি সমান ভিপি, এমবি সমান পিটি, এমপি সমান ভিটি, তারপর বলছে এম সমান ভিপিটি। আনসার করতে হবে কোনটা এখানে। এখানে বলছে ফিশারের বিনিময় সমীকরণ কোনটি, আনসার করো। ফিশারের বিনিময় সমীকরণ কোনটি, ফিশারের বিনিময় সমীকরণ কোনটি, আনসার করো। ফিশারের বিনিময় সমীকরণ কোনটি। একটু আগে কিন্তু আমরা লিখে দিয়েছিলাম, তাই না। আনসার কি ছিল, আনসার ছিল এমবি সমান পিটি, এটা ছিল ফিশারের বিনিময় সমীকরণ। ওকে, এরপর চলে আসি আমরা। এরপর বলছে এখানে অর্থের মূল্য বলতে কি বোঝায়, অর্থের মূল্য বলতে আমরা আসলে কি বুঝে থাকি। এখানে বলছে আয় করার ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতা, দাম নির্ধারণ করার ক্ষমতা। অর্থের মূল্য বলতে মানে ভিএম বলতে আমরা আসলে কি বুঝে থাকি, আনসার করো। ভিএম বা অর্থের মূল্য বলতে আমরা আসলে কি বুঝে থাকি। আয় করার ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতা, দাম নির্ধারণ করার ক্ষমতা, কোনটা হবে। অর্থের মূল্য সংজ্ঞাটা পড়লে বুঝতে পারবা, অর্থের মূল্য বলতে আমরা কি বুঝে থাকি, অর্থের মূল্যের সংজ্ঞাটা পড়লে হবে। বলো কি হবে, এটার আনসার কি হবে, দ্রুত বলবা। অর্থের মূল্য বলতে কি বোঝায়, আয় করার ক্ষমতা, ভোগ করার ক্ষমতা, ক্রয় করার ক্ষমতা, দাম নির্ধারণ করার ক্ষমতা। আনসার করো। সোহাগ বলছে স্যার আপনার আপনার লেখা এই যে ইকোনমিক্স বইয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, যেটি হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নসমূহ এখানে দেওয়া আছে এবং সাজানো গোছানো রয়েছে সকল টপিক। হ্যাঁ সোহাগ, তোমার মতো অনেক শিক্ষার্থী আমাদেরকে এই ইকোনমিক্স বই সম্পর্কে অনেক ভালো ভালো ফিডব্যাক জানাচ্ছে এবং তোমাকেও অনেক অনেক ধন্যবাদ।
আমাদেরকে ফিডব্যাক জানানোর জন্য। যারা ইতিমধ্যে বই সম্পর্কে জানো না, পড়ালেখা পেজ মাঝে দেখতে পারো, তোমরা যারা এখন সংগ্রহ করো সংগ্রহ করে ফেলতে পারো দ্রুত, ঠিক আছে? সো এরপর হচ্ছে অনেক অনেক ধন্যবাদ সোহাগ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ফিডব্যাক জানানোর জন্য, অনেকগুলো ধন্যবাদ। সিদ্ধার্থুল মুন্তাহা বলছে 18-3 হবে, ওকে। তারপর হচ্ছে তাহুরা ফারিহা বলছে আমাদেরকে 18C হবে। ফাহমিদা বলছে আমাদেরকে 18-3 হবে, ওকে। আনসার হচ্ছে হ্যাঁ, 18 নম্বর আসতে হবে 3। ক্রয় ক্ষমতাকে আমরা বলি, আমরা অর্থের মূল্য বলতে বুঝে থাকি, বা আমরা অর্থের মূল্য বা মুদ্রার মূল্য মানে বুঝে থাকি একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ পণ্য বা দ্রব্য সামগ্রী ক্রয় করা যায়, বা অর্থের ক্রয় ক্ষমতাকে আমরা অর্থের মূল্য বলি, কেমন? তাহলে আসতে হবে কত? 3। এটা আসতে কত হবে? 3 হবে। অর্থের ক্রয় ক্ষমতাকে অর্থের মূল্য বলা হয়ে থাকে। এরপর চলে আসি, কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? কি বলছো বলো? কোনটি গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি? 1 ঋণের রেশনিং, বন্ধকি ঋণের নগদাংশ পরিবর্তন। গুণগত পদ্ধতি বলছে গুণগত, ঠিক আছে? ঋণ নিয়ন্ত্রণের দুটো পদ্ধতি আছে, একটা পরিমাণগত আর একটা হচ্ছে গুণগত। আর একটা হচ্ছে পরিমাণগত, এটা কি বলো? গুণগত। পরিমাণগত কি ছিল? পরিমাণগত ছিল এরকম যে ব্যাংক হার পরিবর্তন, ঠিক আছে, নগদ জমা হার পরিবর্তন, খোলা বাজার নীতি, এগুলো ছিল গুণগত পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ। তাহলে গুণগত কি ছিল? গুণগত হচ্ছে বাকি সবগুলো। বাকি সবগুলো কি আছে? যেমন ঋণের রাসায়নিক, বন্ধকি ঋণ নগদাংশ পরিবর্তন, এটা হচ্ছে গুণগত পদ্ধতি, এটা হইতে পারে। তারপর যে খোলা বাজার নীতি, এটা হচ্ছে পরিমাণগত। ব্যাংক হার পরিবর্তন, এটাও পরিমাণগত। ব্যাংক হার পরিবর্তন, এটাও পরিমাণগত। ব্যাংক জমা হার পরিবর্তন, ব্যাংক হার পরিবর্তন, এগুলো পরিমাণগত হবে। পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ হচ্ছে এই তিনটা, কেমন? বাকি সব আছে, যেমন ঋণের রাসায়নিক, বন্ধকি ঋণ নগদাংশ পরিবর্তন, কেমন? তারপর হচ্ছে প্রত্যক্ষ আদেশ, তারপর হচ্ছে তোমার আর কি কি আছে? আব্দুল হামিদ বলেছে 19-1 হবে। হ্যাঁ, আচ্ছা হচ্ছে 19-1 হবে। চলে আসি এর পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে 20 নম্বর কোশ্চেনে চলে আসি। 20 নম্বর কোশ্চেন বলছে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলছে? কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে আমানত গ্রহণ করা, ঋণ আমানত সৃষ্টি করা, নোট বা মুদ্রা প্রচলন করা, ব্যবসায় বিনিয়োগ করা। আচ্ছা করো, এখানের মধ্যে কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলেছে? কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ? একদম সহজ কিন্তু আনসার, তাই না? একদম সহজ আনসার করতে হবে। 20 নাম্বার আনসার করো সবাই, একদম সহজ। 20 নাম্বারটা আনসার করো। কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? না, কুইজ প্রতিযোগিতা হবে আগামীকাল। আগামীকাল রাত 8টায় হবে কুইজ প্রতিযোগিতা। যারা রেজিস্ট্রেশন করছো আজকে রাত 10টায় অবশ্যই একটা লাইভ সেশন হবে আমাদের। সেই লাইভ সেশনে সবকিছু বিস্তারিত জানানো হবে, কেমনে তোমরা পরীক্ষা দিবা, কি করবে না করবা, এবং পুরস্কার কি থাকবে, সবকিছু জানানো হবে। আজকে রাত 10টায় সবাই লাইভ সেশনটাই উপস্থিত থাকবা। বলছি কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলছে? আমানত গ্রহণ, ঋণ আমানত সৃষ্টি, নোট বা মুদ্রা প্রচলন, ব্যবসায় বিনিয়োগ, কোনটা হবে? কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? হ্যাঁ, আচ্ছা হচ্ছে নোট বা মুদ্রা প্রচলন, এটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কাজ সাধারণত, কেমন? আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাজ হচ্ছে নোট বা মুদ্রা প্রচলন। তাহলে এরপরে চলে আসে আমরা, এরপর বলছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে যদি অর্থের সরবরাহ এম দ্বিগুণ হয় তবে দামের স্তর কি হবে? আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম কিন্তু একটু আগে, মনে আছে কিনা দেখো। আমরা বলছি এম এর পরিমাণ যদি দ্বিগুণ হয়, আগে যত ছিল তার ডাবল হয়ে যায়, তাহলে এই যে দামের স্তর, এই দামের স্তরটা কিন্তু আগে যত ছিল, আগে যদি 110 থাকে সেটা বেড়ে মনে করো 20 হয়ে যাবে। দামের স্তর কিন্তু কি হবে? ডাবল হয়ে যাবে। আর অর্থের যে মূল্য, সেই মূল্য কিন্তু আগের তুলনায় কি হয়ে যাবে? মনে করো আগে যদি 5 থাকে 0.05, তখন সেটা 0.005 হয়ে যাবে, অর্থাৎ আগের 25 হয়ে যাবে, অর্থাৎ আগের অর্ধেক হয়ে যাবে। আগে যত ছিল তত হয়ে যাবে, কি হয়ে যাবে? তার অর্ধেক হয়ে যাবে। অর্থের পরিমাণ দ্বিগুণ হলে অর্থের যে মূল্য, সেই মূল্যটা কি হয়ে যাবে? আগের অর্ধেক হয়ে যাবে, আগের অর্ধেক। বুঝতে পেরেছি আমরা? তাহলে আনসার কি হবে? এটা 21 নম্বর আনসার কি হবে? বাড়বে, কমবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে। বুঝতে, অর্থের পরিমাণ, অর্থের সরবরাহ এম এর মান দ্বিগুণ হলে দামের স্তর কি হবে? দামের স্তর মানে হচ্ছে এটা, দামের স্তর মানে হচ্ছে এটা, এই যে পি দামের স্তর, তাহলে এটা কি হবে? দ্বিগুণ হবে। আনসার কি হবে? দ্বিগুণ হবে। এই যে সবগুলো প্রশ্ন আনসার পাচ্ছ না, এই যেভাবে করবা আর কি পরীক্ষায়, ঠিক আছে? কালকে পরীক্ষা এভাবে লিখবা। তারপর চলে আসি আমরা, এটা গেল 3 নাম্বারটা। এরপর চলে আসি আমরা, নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলতে? কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটা? মুদ্রার জোগান নিয়ন্ত্রণ, মুদ্রা রিজার্ভ অনুপাত নির্ধারণ, বন্ড বিক্রি করা, উপরের সবগুলো। আনসার করো। বলতে কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? মুদ্রার জোগান নিয়ন্ত্রণ করা, রিজার্ভ অনুপাত নির্ধারণ করা, বন্ড বিক্রি করা। আনসার করো। এখানে কোনটা হবে? উপরের সবগুলো হবে নাকি?
অফলাইনে ভর্তি হতে পারবে এসএসসি 25 ব্যাচ প্লিজ বলবেন। হ্যাঁ অবশ্যই পারবে ভাইয়া, আমাদের পেজ একটু মেসেজ দাও, অথবা হচ্ছে আমার নাম্বারে সরাসরি আমার নাম্বার যোগাযোগ করতে পারো। ঠিক আছে, নাম্বার দিয়ে দিচ্ছি, আমার নাম্বারে কল দিতে পারো 01828053148, এই নাম্বারে কল দিবা। ঠিক আছে, কল দিয়ে বিস্তারিত জেনে নিবা, এটা আমার নাম্বার। নিহা বলছে 22-এর 4 হবে। ওকে, 22-এর 1 বলছে অনেকে, 22-এর 4 বলছে অনেকে। 22-এর 1ও দেখতে পাচ্ছি, 4ও দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে 22-এর কত হবে তাহলে? 22-এর হচ্ছে 01828053148। ওকে, আনসার হচ্ছে 22-এর 4 হবে, কারণ অর্থের যোগানও দিয়ে থাকে, মুদ্রার যোগান কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, সুদের হার বাড়ানো কমানো এগুলোর মাধ্যমে। রিজার্ভ অনুপাতও কিন্তু নির্ধারণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। আর হচ্ছে বন্ড বিক্রি, আমরা যদি খোলা বাজার ঋণপত্র বা বন্ড এগুলো ক্রয় বিক্রয় করে থাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। আনসার হবে 1 2 3 তিনটাই হবে। এরপর চলে আসি, বলছে বহুপদী এখানে প্রশ্ন দিচ্ছে, বলছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত হাতিয়ার। গুণগত হাতিয়ার হলো নৈতিক প্ররোচনা। হ্যাঁ, এটা হচ্ছে গুণগত হাতিয়ার। ব্যাংক হারের পরিবর্তন, ব্যাংক হার পরিবর্তন পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। প্রত্যক্ষ আদেশ হচ্ছে গুণগত, তাহলে নৈতিক প্ররোচনা, প্রত্যক্ষ আদেশ, তারপর হচ্ছে আমরা ঋণের রেশনিং, তারপর কি বলেছি আর কি গেছিল, হ্যাঁ ভোগ্য ঋণ, এগুলো সবগুলো হচ্ছে তোমার গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। বন্ধকের নগদাংশ পরিবর্তন, সেটা গুণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। হ্যাঁ, তাহলে আসা হবে 23-এর আনসার কি হবে? 23-এর আনসার হচ্ছে 1 ও 3। কি হবে 23-এর আনসার? 1 ও 3 হবে। ওকে, আনসার হচ্ছে 1 ও 3। তাহলে চলে আসি পরবর্তী কোশ্চেন আমরা যাব। তো পরবর্তী কোশ্চেনটা বলছে এখানে, দেখো সবাই, পরবর্তী কোশ্চেন বলছে ঐচ্ছিক মুদ্রা হলো, ঐচ্ছিক মুদ্রা কোনগুলো? এই যে তোমাদের একটু আগে আমি কিন্তু বলে দিয়েছিলাম, ঐচ্ছিক মুদ্রা মানে হচ্ছে যেটা তোমার মুদ্রা নয় কিন্তু তুমি মুদ্রার মধ্যে ইউজ করতে পারবা, তবে সবাই নিতে বাধ্য থাকবে এমন নয়। মানে এটা তোমার, তুমি যদি কারো কাছ থেকে নিতে নাও চাও, না চাইলে তুমি না নিতে পারবা। সে যদি তোমাকে দিয়ে চায়, তুমি না নিলে কোনো সমস্যা হবে না, তুমি না নিয়েও পারবা। এটাকে বলা হয় ঐচ্ছিক মুদ্রা। একে বলছে পে অর্ডার, বা আর কয়েকটা এমসিকিউ আসে, আমরা শেষ করে দিব এখনই। ঠিক আছে, সবাই থাকো। তাহলে কি বলছি? চেক বা পে অর্ডার। 2 নম্বর হচ্ছে ব্যাংক ড্রাফট বা ট্রেজারি বিল, সঞ্চয়পত্র। এগুলোর মধ্যে কোনটা ঐচ্ছিক মুদ্রা বলছে? চেক বা পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, কোনটা ঐচ্ছিক মুদ্রা বললো? ঐচ্ছিক মুদ্রা কোনটি? শাবনাম হাসান বলছে আমাদেরকে, আমার কমেন্ট কখনো পড়েন না কেন ভাইয়া? এই যে পড়ে দিলাম, শাবনাম হাসান, শাবনাম হাসান। আচ্ছা, মনে বলছে 24-এর 1 হবে। হ্যাঁ, এখানে বলছে আচ্ছা হচ্ছে চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট বা ট্রেজারি বিল, সঞ্চয়পত্র, আমি সবগুলোকে কিন্তু কি হিসেবে ইউজ করতে পারি? আমি এখানে ঐচ্ছিক মুদ্রা হিসেবে ইউজ করতে পারি। সঞ্চয়পত্র অনেকে এখানে আনসার দিচ্ছে না, এক বলতেছে শুধু। আমি যদি তোমাদেরকে বলি সঞ্চয়পত্র কিন্তু ইউজ করা যাবে। সঞ্চয়পত্র তোমার কাছে আছে, মনে করো তুমি চাচ্ছ এই সঞ্চয়পত্র তুমি আরেকজনকে দিয়ে দিবা, সে কিন্তু চাইলে সেই সঞ্চয়পত্রের বিনিময়ে তোমাকে বিক্রি করতে পারবে তো? তুমি চাইলে, তোমার কাছে একটা সঞ্চয়পত্র আছে, তুমি চাইলে আরেকজনকে দিতে পারবো সেটা। যেমন সে কিন্তু তোমাকে এটা বিনিময়ে তোমাকে পণ্য দিবে বা যে কোনো একটা জিনিস দিতে পারে, বিনিময় করতে পারে। তাহলে আনসার হচ্ছে 1 2 3 তিনটাই হইতে পারে। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলছে যে এমবি সমান পিটি, এখানে এম সমান 100, ভি সমান 10, টি সমান 20, উদ্দীপকের ভিত্তিতে দাম স্তর কত? মানে পি এর ভ্যালু বের করতে বলছে। পি সমান আমরা জানি এমবি সমান এমবি ডিভাইড বাই টি। এম এর মান, ভি এর মান দেওয়া আছে, এম এর মান, ভি এর মান, টি এর মানও দেওয়া আছে। তাহলে আমরা আনসার বসা ফেলি। তাহলে এমবি, এম এর মান, ভি এর মান, তাহলে 100 ইন্টু 10, নিচে হবে টি এর মান 20, তাহলে উপর হবে 100 ইন্টু 10, তার মানে 1000 ডিভাইডেড বাই 20। 1000কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 1000কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 50 টাকা, নাকি? কত হবে বলো, দ্রুত বলো। 1000কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 1000কে 20 দিয়ে ভাগ করলে আনসার হবে 50, নাকি? আনসার হবে 50। আনসার কত হবে? 50। অর্থাৎ আমাদের এখানে কত আসতেছে বলো তো? হ্যাঁ, আমাদের এখানে আসতেছে হচ্ছে তোমার 1020 দিয়ে ভাগ করলে আনসার আসছে 50, আনসার হবে 2। আনসার কত হবে? 2 নাম্বার হবে। চলে আসি পরবর্তী কোশ্চেন।
পরে 26 নম্বর কোশ্চেন আর দুইটা প্রশ্ন আছে, বলছে উদ্দীপকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে এম এর মান বাড়লে, তার মানে অর্থের পরিমাণ যদি বেড়ে যায়, অর্থের পরিমাণ যদি বেড়ে যায়, এম এর মান যদি বাড়ে, এই এম এর মান যদি বাড়ে অন্যান্য বেশি স্থির থাকলে, তাহলে দামের স্তর বাড়বে। ইয়েস, দামের স্তর বাড়বে, জিনিসের দাম বাড়বে। অর্থের মূল্য কমবে, হ্যাঁ অর্থের মূল্য কমবে। কেন্দ্রীয় ব্যাংক স্থিতিশীলতা রক্ষার্থে ব্যাংক হার হ্রাস করবে। দেখো ব্যাংক হার হ্রাস করলে এই দুইটা হইলে, ওই দুইটা হইলে কি হয়, যে দামের স্তর বাড়লে অর্থের মূল্য কমে যায়, তারপরে মুদ্রাস্ফীতি হয়। আর মুদ্রাস্ফীতি হইলে কেন্দ্রীয় ব্যাংক স্থিতিশীলতা রক্ষার্থে, মানে মুদ্রাস্ফীতি হচ্ছে বিদায় সেটা রক্ষা করার জন্য ব্যাংক হার হ্রাস করে দিবে। দেখো ব্যাংক হার হ্রাস করলে কিন্তু মানুষ আরো বেশি ঋণ নেবে। ব্যাংক হার হ্রাস করলে বাণিজ্য ব্যাংকের সুদ হার হ্রাস পায়, যার ফলে মানুষ আরো বেশি ঋণ নেবে, আর বেশি ঋণ নিলে মুদ্রা আরো বেশি স্ফীতি হবে। ব্যাংক হার এখানে বৃদ্ধি করা দরকার, মুদ্রাস্ফীতি হচ্ছে বিধায় ব্যাংক হার বৃদ্ধি করা দরকার, ব্যাংক হার হ্রাস নয়। তাহলে আনসার এখানে কি হবে? 26 আনসার কি হবে বলো তাহলে? 26 আনসার কি হবে? আনসার হবে 26-এর 1 হবে আনসার নাকি? ওকে, তারপর চলে এসে আমরা এরপর কি বলছে দেখো, এরপর বলছে প্রাচীনকালে অর্থ এবং মুদ্রা আবিষ্কারের পূর্বে মানুষ একে অপরের সাথে দ্রব্য বিনিময় করত। এটাকে আমরা বলতাম আসলে একটা পণ্য, একটা দ্রব্যের বিনিময়ে একটা পণ্য। মনে করো একজন আলু উৎপাদন করতেছে, কোন একজন কৃষক, সে কি করতো, আরেকজন যে গম উৎপাদন করতেছে তার সাথে এক্সচেঞ্জ করতো, অথবা যে ধান উৎপাদন করতেছে তার সাথে কি হতো, তার সাথে সে এক্সচেঞ্জ করতো। আলুটা সে ধানের সাথে কি করতো, ধানের সাথে এক্সচেঞ্জ করতো। এই এই যে আলুর বিনিময়ে ধান নেওয়া, এই জিনিসটাকে আমরা বলতে বিনিময় প্রথা, বা ইংলিশে বলা হয় বার্টার সিস্টেম। বুঝছো? বলছে কারো কোনো জিনিসের প্রয়োজন হলে সে তার নিজের উৎপাদিত দ্রব্যের বিনিময়ে অন্যের নিকট থেকে তা সংগ্রহ করত। উদ্দীপকের দ্রব্যের এইরূপ সরবরাহ সরাসরি বিনিময়কে কি বলা হয়? আমি তো প্রশ্ন আনসারে বলে দিলাম। আনসার হচ্ছে উৎপাদন সিস্টেম, বন্টন সিস্টেম, প্রাচীন সিস্টেম, বার্টার সিস্টেম। কোনটা হবে? আমি তো আনসার বলে দিছি, আনসারটা বলে ফেলছি আমি। আনসার তো বলে ফেলেছি। তাহলে আনসার কি হবে? বার্টার সিস্টেম। আনসার কি হবে? বার্টার সিস্টেম। আচ্ছা, এরপর চলে আসি, এরপর বলছে প্রাচীনকালে অর্থ বা মুদ্রা, এটা তো প্রশ্ন আবার সেম। বলছে উক্ত প্রথার অসুবিধা হলো, উক্ত যে প্রথাটা, এই প্রথাটার অসুবিধা কি? এক, দ্রব্যের অবিভাজ্যতা, মানে এখানে যে মানে বার্টার সিস্টেম, সেটা অসুবিধা হচ্ছে দ্রব্যের অবিভাজ্যতা। দুই, অভাবের অসামঞ্জস্যতা। তিন, সঞ্চয়ের সমস্যা। এই প্রথাটার অসুবিধা বলছে কি কি? দ্রব্যের অবিভাজ্যতা, অর্থাৎ দ্রব্যটাকে ভাঙা যায় না বা এটাকে ভাগ করা যায় না। কেমন? কেউ মনে করো যে আলুর বিনিময়ে ধান নিবে, এখন সে 1 কেজি আলুর বিনিময়ে 1 কেজি ধান নিয়ে নিচ্ছে, তো এটাতে অবিভাজ্য, মানে ভাগ করা যায় না, আলাদা করা যায় না। অভাবের অসামঞ্জস্যতা, অভাবের অসামঞ্জস্যতা হ্যাঁ হইতে পারে। যেমন ধরো দেখা যায় যে আমার আলু যে কোয়ালিটির প্রয়োজন বা যে যতটুকু প্রয়োজন ততটুকু না হয়ে যাচ্ছে, বেশি হয়ে যেতে পারে, কম হয়ে যেতে পারে। আমি 1 কেজি আলুর বিনিময়ে 1 কেজি তোমার ধান নিলে, চাল নিলে আর কি। অভাবের অসামঞ্জস্যতা। এবার হচ্ছে সঞ্চয়ের সমস্যা। ঠিক আছে, সঞ্চয়ে সমস্যা হইতে পারে। এখানে এই দ্রব্যগুলো আমরা সঞ্চয় করে রাখতে পারি না, যে দ্রব্যগুলো উৎপাদন করি আর কি। তাহলে দ্রব্যের অবিভাজ্যতা, অভাবের অসামঞ্জস্যতা, সঞ্চয়ের সমস্যা, তিনটাই কিন্তু হইতে পারে নাকি? তিনটাই হইতে পারে আমাদের আনসার। আনসার কি তিনটা আছে? হ্যাঁ, তিনটা আছে। চলো আসি লাস্ট কোয়েশ্চেন, সরি আরেকটা কোয়েশ্চেন আছে এটা পরে, সেটা হচ্ছে এটা আসো 1929 নাম্বারটা বলছে একটি বাণিজ্যিক ব্যাংক কিভাবে অর্থনীতিতে অর্থ সরবরাহ বাড়ায়। বাণিজ্যিক ব্যাংক কিভাবে অর্থ সরবরাহ বাড়ায় বলছে? আমানত গ্রহণ করে, অর্থ ছাপিয়ে, ঋণ প্রদান করে, ক এবং গ কোনটা হবে? কোনটা হবে? বলছে অর্থের সরবরাহ বাড়ায়, মানে অর্থের যোগান বাড়ায় কিভাবে করে? আমানত গ্রহণ করলে, অর্থ ছাপিয়ে, ঋণ প্রদান করে।
অথবা বলছে ক এবং গ উভয় হবে। কোনটা রাইট? আনসার করো। কোনটা রাইট আনসার করতে হবে সবাইকে। স্যার দ্বিতীয় পত্রের এমসিকিউ ক্লাস নেবেন? তোমাদের যদি আগ্রহ থাকে তাহলে নিব, অবশ্যই নিব, কেন নিব না? তোমাদের আগ্রহ থাকলে অবশ্যই নিব, ঠিক আছে? তবে তোমাদের সর্বোচ্চ শেয়ার মেনশন এবং সর্বোচ্চই থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে পড়ালেখার প্রতি। পড়ালেখা বলতে এই পড়ালেখা, ঠিক আছে? ওই পড়ালেখা, এই যে পড়ালেখার প্রতি, ঠিক আছে? এবং ওই পড়ালেখার প্রতি তো থাকতে হবেই হবে। আনসার হচ্ছে, এটার আনসার আমরা এখানে একটা জিনিস মাথা রাখবো, সেটা হচ্ছে ঋণ প্রদান করলে হ্যাঁ অর্থের প্রচলন বাড়ে বা অর্থের সরবরাহ বাড়ে। ঋণ দিলে, সরকার যদি বেশি বেশি ঋণ দেয়, কাকে? তাহলে ব্যাংক যদি বেশি বেশি মানুষকে ঋণ দেয় তখন অর্থের সরবরাহ বাড়বে। অর্থ ছাপাইতে তো ব্যাংক, বাণিজ্য ব্যাংক পারবে না, এটা তো করা পসিবল না। আবার দেখো, আমানত গ্রহণ করলে, এখন প্রশ্ন উত্তর স্যার আমানত গ্রহণ করলে তাহলে কি হইতে পারে? আমানত গ্রহণ করে কি করবে বলতো মানুষ? আমানতটা গ্রহণ করেই তো ঋণ দিবে নাকি? আমানত থেকেই তো বাণিজ্য ব্যাংক কি দেয়? ঋণ দিয়ে থাকে। তাই এখানে আনসার 1 ও 3 হওয়াটা সবচেয়ে বেস্ট। তাহলে আনসার হবে 1 ও 3। কি হবে বলতো আনসার? আনসার হবে 1 ও 3। কেন বলছি? কারণ আমানত থেকে ঋণটা দিয়ে থাকে, তো আমানত হইলেই ঋণটা বাড়বে। তাই এই দুইটার মাধ্যমে কি হয়ে থাকে? অর্থ সরবরাহ বাড়িয়ে থাকে, ঠিক আছে? তাহলে আনসার হবে 4। এরপর চলে আসি, বলছে লাস্ট কোয়েশ্চেন আমাদের আজকে, কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা, কি বলছে? কেন্দ্রীয় ব্যাংক এমন একটি ব্যাংক যা ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে, ঋণ নিয়ন্ত্রণ করে, মুদ্রা বাজার এবং ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঋণ নিয়ন্ত্রণ করে থাকে, মুদ্রা বাজার ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে, ঋণ নিয়ন্ত্রণকারী ক্ষমতা হ্রাস করে। ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা, ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে। যদি অপশনটা স্পষ্ট না, তবে এটা আনসার আমরা ঋণ নিয়ন্ত্রণকারী ক্ষমতা হ্রাস করে। এটা অপশনটা তেমন একটা ভালো অ্যাডজাস্ট হচ্ছে না, কেমন? তবে ঋণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? মুদ্রা বাজার এবং ব্যাংকিং ব্যবস্থা কি করে? নিয়ন্ত্রণ করে থাকে। ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে, এটা তো ঋণ নিয়ন্ত্রণকারীর ক্ষমতা হ্রাস করে, হ্যাঁ হইতে পারে। ঋণ নিয়ন্ত্রণকারী যারা ঋণ প্রদানকারীর ক্ষমতা হ্রাস করে, এটা হলে আরো সুন্দর হইতো। ঋণ প্রদানকারী যারা ঋণ দেয় তাদের ক্ষমতা হ্রাস করে, অর্থাৎ বাণিজ্য ব্যাংকের ক্ষমতা হ্রাস করবে, এটা হলে আরো বেটার হইতো। দিকে অপশন কি দিচ্ছে বলো, এটা আনসার কি দিচ্ছে? দুইও দিচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমরা ঋণ নিয়ন্ত্রণকারী না বলে এটা বলতাম ঋণ প্রদানকারীর ক্ষমতা হ্রাস করে, তাহলে আনসার ঠিক ছিল, বুঝছো? তাহলে এটা হবে না, এটা হচ্ছে ঋণ নিয়ন্ত্রণকারী, মানে তো ও তো ঋণ নিয়ন্ত্রণকারী, ও নিজেই ঋণ নিয়ন্ত্রণকারী। কে? কেন্দ্রীয় ব্যাংক। ও নিজের ক্ষমতা নিজেকে আমরা হ্রাস করবে, তাহলে এটা আনসার হবে না, আনসার হবে 2 ও 3। আচ্ছা কি হবে বলতো? 2 ও 3 হবে। সো তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি আমরা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, তোমরা যারা আমাদের আগামীকালকে এই কুইজ টেস্টে অংশগ্রহণ করবা, সবাই করবা, এবং তোমাদের সবাইকে বলতেছি আগামীকালকে আমাদের কুইজ টেস্ট সম্পর্কে আজকে রাত 10টায়, অর্থাৎ একটু পরে রাত 10টায় তোমাদের আরেকটা লাইভ সেশন আমি নিব, যে লাইভে তোমাদেরকে আমি বিস্তারিত বলবো যে তোমাদের কালকে কুইজটা কিভাবে হবে, কত নাম্বার হবে, কেমনে মার্কিং করা হবে, কি পুরস্কার থাকবে, কোন কোন কত কত পজিশনের জন্য কি কি পুরস্কার থাকবে, এবং সবকিছু নিয়ে বিস্তারিত আগামীকালকে তোমাদের সাথে, সরি আজকে রাত 10টায় তোমাদের সাথে আমি থাকবো। এবং রাতের 10টায় সবাইকে তোমরা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব আছে সবাইকে একটু মেনশন এবং শেয়ার করে দিবা সর্বোচ্চ পরিমাণে। তোমাদের মনে হয় পেজে একটা পোস্টার আপলোড করা হয়েছে, ওই পোস্টে একটু শেয়ার মেনশন করে দাও। সর্বোচ্চ যারা শেয়ার মেনশন করে থাকবে তাদের মধ্যে থেকে কিন্তু 10 জনকে টি শার্ট দেওয়া হবে, এটা তো জানো তোমরা, তাই না? তাহলে এখানের মধ্যে থেকে আমরা 10 জন সিলেক্ট করবো, পাশাপাশি যারা এক্সামে ভালো করবে তাদের মধ্যে থেকে কাদেরকে পুরস্কার করা হবে, কতজনকে পুরস্কার করা হবে, এবং পুরস্কারগুলো খুবই আকর্ষণীয়, তোমরা দেখলেই বুঝবা। তো সবগুলো বিষয় নিয়ে আজকে রাত 10টায় আমরা থাকবো লাইভে, ঠিক আছে? ফজিয়া বলছে তোমার কথা বুঝি নাই। আচ্ছা, মেনশন করেছে, থ্যাংক ইউ। ইমন বলছে স্যার আপনি বিয়ে কবে করবেন? অনেকদিন হলো কোনো বিয়ে খাওয়া হয় না, 24 সাল তো চলেই যাচ্ছে। ওমা ইমন, এমন ইমন তোমারে, এটা কোন ইমন? আমি তো চিনি নাই, তুমি কি অফলাইনে ইমন? আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলছে জাযাকাল্লাহ খাইরান। আচ্ছা,
খুব ভালো লাগলো ক্লাসটা, আবার দেখা হচ্ছে রাত 10টা ইনশাল্লাহ, রাত 10টা দেখা হবে। তারপর হচ্ছে আয়েশা বলছে আসসালামু আলাইকুম স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাদিয়া বলছে আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ। আফরিন বলছে আমাদেরকে ভাইয়া আপনার ক্লাসগুলো খুব মিস করবো ইনশাল্লাহ। না, মিস কেন করবো, আমার সাথে থাকবা অলওয়েজ, মিস কেন করবা। তারপর হচ্ছে মনিরা বলছে আসসালামু আলাইকুম স্যার। তারপর হচ্ছে সাইমা বলছে স্যার আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাজকিয়া জান্নাত তানিশা বলছে আসসালামু আলাইকুম স্যার, তাড়াতাড়ি পিডিএফ দিবেন এই ক্লাসের ইনশাল্লাহ, এখনই দিয়ে দিব। তারপর হচ্ছে সৌরভ বলছে টুডে ক্লাস ইজ ভেরি গুড, থ্যাংক ইউ। সাইদে বলছে ভালো থাকবেন, থ্যাংক ইউ। সঞ্জু বলেছে আমাদেরকে সালাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। নীরব পরীক্ষা কত তারিখ হবে? কালকে পরীক্ষা হবে, আজকে রাত 10টা বিস্তারিত জানানো হবে। মনিরা বলছে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। বাইজিৎ বলছে ভাইয়া মিনিমাম কত পেলে গিফট পাবে? মিনিমাম কত সিস্টেম নাই, র্যাঙ্কিং র্যাঙ্কিং, এখানে সিট সিস্টেম। তোমাদেরকে আমরা এতজনকে গিফট করব, তুমি ততজনের মধ্যে ঢুকতে পারলে তুমি পাবা, কত পাইলে এরকম কোনো হিসাব নাই। তুমি সেটা 100তে 100 পাইতে পারো, 100তে 80 পেয়ে পেতে পারো, 100তে 50 পেয়ে তুমি হয়তো গিফট পেতে পারো। পরীক্ষা যদি হার্ড হয় তাহলে 100তে 50 পেয়ে তুমি হয়তো গিফট পাবা। আবার পরীক্ষা যদি সহজ হয় তাহলে তুমি 100তে 80 পেয়ে তুমি হয়তো গিফট পাবা না, এরকম হতে পারে। তৌহিদুল ইসলাম বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে ইসরাত বলছে ইকোনমিক্স ফার্স্ট পার্ট এমসিকিউ কুইজ হবে। এমসিকিউ কুইজ, হ্যাঁ আজকে আগামীকাল কুইজ পরীক্ষা হবে, আজকে রাত 10টা এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, বিস্তারিত তোমাদের জানানো হবে কিভাবে কুইজ হবে। আফরিন বলছে ভাইয়া আপনি অনেক ভালো করে পড়ান, থ্যাংক ইউ আফরিন। ওকে, আব্দুর রহমান রাহিম রাহিম বলছে আমাদেরকে আমি 15 এমসিকিউ মিস করলাম। আচ্ছা, সিন্তি বলছে আমাদেরকে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ইতু বলছে নমস্কার ভাইয়া, নমস্কার। দীপ তালুকদার বলছে ভাইয়া আপনার বাড়ি কোথায়? ভাইয়া একটু বলবেন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে সাতকানিয়াতে। যারা ইসলাম বলছে ভালো থাকবেন স্যার, আমাদের সাথে রাহিম রয়েছে। সাদিয়াকে মেনশন দিতে পারবো? সাদিয়া আবার কে? আচ্ছা, তারপর হচ্ছে সানজু বলছে ভাইয়া ক্লাসটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। শবনাম হাসান আমাদেরকে বলছে ভাইয়া দোয়া করবেন বা কালকের জন্য। অবশ্যই অবশ্যই দোয়া থাকবে, 10টা যুক্ত হয়ে যাবে সবাই। তারপর হচ্ছে চন্দ্রিমা দত্ত তৃষা বলছে আমাদেরকে স্যার আপনার ক্লাসগুলো করে অনেক ভালো লাগলো, ধন্যবাদ স্যার। আপনাকে এত সুন্দর আপনাকে এত সুন্দর করে আপনাকে নাকি আমাদেরকে, আচ্ছা, পড়ানোর জন্য, ভালো থাকবেন, থ্যাংক ইউ তৃষা, অনেক অনেক ধন্যবাদ। তারপর হচ্ছে তামান্না বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম ভাইয়া, ওয়ালাইকুম সালাম। তারপর মনিরা বলছে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তৃষা বলছে আচ্ছা পড়েছি তোমার কমেন্ট। যারা বলছে আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। সায়েম বলছে স্যার লেট হয়ে গেল আমার, নো প্রবলেম, তুমি ক্লাসটা রেকর্ড আছে করে নিও। তারপর হচ্ছে ফাল্গুনি বলছে ভাইয়া খুব ভালো একটা ক্লাস হলো, থ্যাংক ইউ। রায়ান বলছে ভাইয়া মিনিমাম কত পেলে গিফট? বললাম না মিনিমাম কোনো সিস্টেম নাই, তুমি সর্বোচ্চ যত পাবা সেটার উপর। তারপর হচ্ছে তৌহিদ ভালো থাকবেন বলছে। ফাহিমা ফাহিমা বলছে ভালো থাকবেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে সিন্তি বলছে আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ ভাইয়া। তৌহিদুল ইসলাম বলছে স্যার পুরস্কার চট্টগ্রামের বাইরে দিতে যেতে দিব না ইনশাল্লাহ, ইনশাল্লাহ তৌহিদুল ইসলাম। তারপর হচ্ছে আশফিয়া জান্নাত বলছে আসসালামু আলাইকুম। ইমন বলছে স্যার খুব ভালো লাগলো ক্লাসটা, নমস্কার, থ্যাংক ইউ। ফারিহা বলছে অনেক ভালো, থ্যাংক ইউ, ভালো লাগলো, থ্যাংক ইউ। সুন্দর করে বোঝালে পড়ার জন্য। তিশা তোমার কমেন্ট পড়েছি আমি। তারপর সাদিয়া বলছে রাত 10টায় আবার দেখা হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সিয়াম বলছে আল্লাহ হাফেজ, আজকে অনেক ভালো লাগছে ক্লাস, থ্যাংক ইউ। সঞ্জু বলেছে আমাদেরকে ভাইয়া আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সঞ্জু। তারপর হচ্ছে তৃষা তোমার কমেন্ট পড়েছি, যে অনেকবার করতেছো কমেন্ট। তারপর হচ্ছে হিজাবি কুইন রয়ে যাচ্ছে সেকেন্ড পেপারে এমসিকিউ চাই ইনশাল্লাহ। তোমরা সবাই যদি আন্দোলন করো এমসিকিউ চাই সেকেন্ড পেপারে, তাহলে অবশ্যই ক্লাস নিব। আন্দোলন করো একটা আন্দোলনের নাম। সাদে বলছে আল্লাহ হাফেজ স্যার। তারপর হচ্ছে রামিসা বলছে স্যার এক্সাম কি হার্ড হবে? না, এক্সাম একদম সহজ হবে, একদম সহজ হবে এক্সাম। তারপর হচ্ছে আফরিন বলছে ভাইয়া আপনি যা যা পড়াচ্ছেন তার মধ্যে কি আসবে? ইনশাল্লাহ অবশ্যই আসবে, যারা ক্লাস করছো তারা অবশ্যই বেনিফিট পাবা। তারপর হচ্ছে সাদিয়া আক্তার বলছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে হাসান বলছে আমাদেরকে, সাবদাম হাসান বলছে ভাইয়া দোয়া করবেন কালকের জন্য, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তারপর হচ্ছে সাইমা বলছে আপনার ক্লাস আমার অনেক বেশি ভালো লাগে, সাইমা সাদিয়া আব্বাস সাইমা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে দীপ বলছে ওকে ভাইয়া, আচ্ছা সালাম দিয়ে আছে। তারপর হচ্ছে সাইমা বলছে স্যার আপনি অফলাইনে ভর্তি হবে? স্যার আমি অফলাইনে ভর্তি হবো ইনশাল্লাহ। আমি তোমার নাম্বার লিখে দিয়েছিলাম, সেই নাম্বারে কল দাও, লাস্ট 48 ফোন নাম্বার, অথবা পড়ালেখা পেজে মেসেজ দাও। ফাহিমা বলছে থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আব্দুর রহমান রহিম বলছে
ভাই কেমন আছে? ভালো আছি। বাইজিৎ বলছে ভাইয়া র্যাঙ্কিং কিভাবে করবেন? নাম্বারের উপর নাম্বার যত পাবো তার উপর। আচ্ছা, তারপর হচ্ছে আনিকা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। তহিদুল ইসলাম বলছে স্যার পুরস্কার চট্টগ্রামের বাইরে যেতে হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ চট্টগ্রামের ভিতরে রাখতে হবে। ফাতেমা জানান বলছে আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সিয়াম আহমেদ বলছে আসসালামু আলাইকুম স্যার। আফরিন জিহা আমাদেরকে বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, রাত 10টায় দেখা হবে আবারও ইনশাল্লাহ, রাত 10টায় দেখা হবে। ওকে ফাইন, আর কমেন্ট করতেছি না, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হচ্ছে রাত 10টায়। ততক্ষণ পর্যন্ত সবাইকে একটু মেনশন করে দিও, কেমন? বন্ধু বান্ধব থাকলে তাদেরকে একটু বলে দিও রাত 10টায় যুক্ত হয়ে যাবে সবাই। দেখা হচ্ছে সবার সাথে রাত 10টায়। আসসালামু আলাইকুম।